100.1 FM গোল্ডের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে 9:32 হয়ে 5 সেকেন্ড সময়। আজকে বুধবারের এই সময়টা আমরা থাকি সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে স্পেশালিস্টে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা আয়ুর্বেদের খুঁটিনাটি। যে বিষয় নিয়ে আপনারা হয়তো প্রত্যেকে জানেন অথবা পরামর্শ পান। যখন সব জায়গায় ফেল করেন তখন পরামর্শ দেয়, এই তুই একটু আয়ুর্বেদ করে দেখ না। অর্থাৎ মানুষের মনে এমন ধারণা তৈরি করে দিয়েছেন। কিন্তু এটা কি ধারণা নাকি আয়ুর্বেদ সত্যি সব কিছুর উত্তর দিতে পারে? আয়ুর্বেদের খুঁটিনাটি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যিনি বিশেষজ্ঞ তো অবশ্যই, অধ্যাপক, বিভাগীয় প্রধান, পঞ্চকর্ম, জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিস্টার পুলককান্তি কর। অধ্যাপক পুলককান্তি করকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আপনি তো আজকে আমাদের আশ্বস্ত করতে এসছেন। আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে, বিশ্বজিৎ আর মল্লিকা রয়েছে এমন নয়, প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠানে রয়েছে। তারা সরাসরি আসবেন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আমাদের দুটো ফেসবুক পেজ খোলা রয়েছে, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। এই দুটো পেজ থেকে আপনারা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন এবং আপনি আপনার প্রশ্ন, আপনার মন্তব্য, আপনার কমেন্টস সেই অনুষ্ঠানের নিচে লাইভ যে অনুষ্ঠান দেখছেন সেখানে জানাতে পারেন। আর যারা ফোনে আছেন তারা তো সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে। তবে এই মুহূর্তে প্রথম আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করব ডক্টর করের কাছে, সেটা হচ্ছে যে আয়ুর্বেদের গুরুত্ব কি দিন দিন বাড়ছে? একদম। এখন মাঝখানে কিছুটা ভাটা থাকার সত্ত্বেও এখন ধীরে ধীরে মানুষ আবার সেই আমাদের আয়ুর্বেদের কাছে ফিরে আসছেন। দিনে দিনে আমাদের রোগীর সংখ্যা অনেক বাড়ছে এবং যত দুরারোগ্য রোগ, যারা অন্য কোনো জায়গায় হয়তো সেই আশ্বাস পাচ্ছেন না, তারা একবার শেষ চেষ্টা হিসেবে অন্তত একবার আমাদের কাছে আসছেন। এখন অনেকখানি আয়ুর্বেদের জনপ্রিয়তা বেড়েছে এবং বহু মানুষ আমাদের কাছে আসছে। আমরা বললেন শেষ চেষ্টা, সেক্ষেত্রে কোন ধরনের রোগের জন্য তারা আসছেন? মানে সেখানে কি কোনো ট্রেন্ড আছে যে এই রকম রোগ হলেই মানুষ আসছেন? আমি যেহেতু পঞ্চকর্ম বিভাগে আছি, মূলত মাসকুলোস্কেলিটাল এবং নিউরোলজিক্যাল রোগগুলোই আমাদের কাছে বেশি আসে। এছাড়াও মেটাবলিক ডিজঅর্ডার্স, প্যারালাইসিস, মোটর নিউরন ডিজিজ, রেনাল ফেলিওর, ক্যান্সার, এই জাতীয় পেশেন্টও আমাদের কাছে প্রচুর আসে। আপনি শেষ আশ্রয় হিসাবে বলছিলেন, আর আমরা প্রত্যাশা করি প্রথম আশ্রয় হিসাবে আয়ুর্বেদ কবে হবে এ রাজ্যে, এ দেশে। তবে তার আগে সরাসরি বন্ধু আছেন 22488085-এ যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। নমস্কার। বেহালা থেকে অনিমেষ দা বলুন। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা, এই আয়ুর্বেদের যে প্রয়োগটা বিশেষ করে যারা সুগারের রোগী তাদের ক্ষেত্রে কতখানি সফল হতে পারে, আর এই যে কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রেও দেখা যায় অনেক সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও আয়ুর্বেদিক কতখানি কার্যকর যদি একটু বলেন তাহলে উপকৃত হই। ধন্যবাদ। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। প্রথমটা বলি যে আয়ুর্বেদ সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রে আয়ুর্বেদ কতটা কার্যকরী এবং কি ট্রিটমেন্ট রয়েছে? পৃথিবীতে যে রোগী হোক না কেন তার একটা সাধ্যতা আছে। আপনি যে কোনো রোগের ক্ষেত্রেই বলুন, প্রথম কথা হচ্ছে রোগী না দেখে কিছু বলা যায় না। এবং এই যে ব্লাড সুগার আপনার কতদিন ধরে আছে, আপনি তার জন্য কিভাবে আপনার জীবনশৈলী আপনি নির্বাহ করেন, সব কিছুর উপরই কিন্তু ব্যাপারটা নির্ভর করে। কিন্তু আমি এটাকে আশ্বস্ত করতে পারি যে এই বিষয়ে অনেক ভালো ভালো চিকিৎসা আমাদের আছে এবং আয়ুর্বেদ মতে যদি আপনি চলেন, শুধুমাত্র তো ওষুধ নয়, আয়ুর্বেদ হচ্ছে একটা টোটাল পদ্ধতি। এর মধ্যে অনেক কিছু আছে, পথ্য আছে, বিহার আছে, মানে আপনার কি করবেন না করবেন সারাদিনে, কি ধরনের আপনি ব্যায়াম করবেন, কি ওষুধ খাবেন, পঞ্চকর্ম করবেন কি না, সব মিলে বিষয়টা কিন্তু রিভার্সেবল। অনেকের ক্ষেত্রেই যদি এটা অসাধ্য অবস্থায় না যায়, বহুদিনের যদি পুরনো না হয়, তাহলে এটা সারানো যেতেই পারে। পঞ্চকর্মে কি সুগার সারে? পঞ্চকর্ম এবং ওষুধ দুটো মিলিয়ে চিকিৎসা করা যায়। এই যে সারে বলা হচ্ছে, মানে একদম পুরোপুরি সেরে গেল, আমাকে আর আসতে হবে না পদ্ধতিতে, এরকম কি বিষয়টা? এই ধরনের আমি একটু আগে বললাম, আমাদের আয়ুর্বেদ মতে
রোগ জাপ্য এবং সাধ্য হয়। জাপ্য মানে যাকে অনেক দিন ধরে ওষুধ খেয়ে যেতে হবে, আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। প্রমেহকে বলছে অনুষঙ্গিনাম, কিন্তু যদি এর একটা ভাগ আছে যেটা কফজ প্রমেহ, মোটামুটি যারা একটু মোটা স্থূলকায় ব্যক্তি হন তাদের সুগার দেখা যাচ্ছে যে তারা যদি ঠিকঠাক জীবনশৈলী মানেন, এইরকম বহু পেশেন্ট আমরা চিকিৎসা করি যাদের আর 2-3 বছরের পর আর ওষুধ লাগেই না। কিন্তু যারা বিশেষ করে ইনসুলিনের ডিপেন্ডেন্ট হয়ে যান তাদের পক্ষে হয়তো ইনসুলিনের ডোজটা কমে যায় বা ইনসুলিনটা বন্ধ হয়ে যায়, কিন্তু তাকে হয়তো একটা ওষুধ খেয়ে যেতে হয়, 1-2 ওষুধ খেয়ে যেতে হয়। এখানে ওষুধের গুরুত্ব যতটা, আপনি কিভাবে জীবন নির্বাহ করছেন, কি খাবার খাচ্ছেন, তার উপর কিন্তু অনেকখানি নির্ভর করে। ফলে এইটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে 100%ই সে পুরোটাই রিভার্সেবল হয়ে যাবে, এমনটা নয়। তবে অনেকের ক্ষেত্রেই এটা সম্ভব, বিশেষ করে যারা স্থূলকায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই সম্ভব। ব্লাড সুগারের যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে ধরুন অ্যালোপ্যাথ বলুন, হোমিওপ্যাথ বলুন, সব ক্ষেত্রেই কিন্তু খাবারের অভ্যাসের ওপর একটা বড় গুরুত্ব দেওয়া থাকে। সেক্ষেত্রে আয়ুর্বেদ আলাদা কি বলল? আয়ুর্বেদে পথ্য, এই যে আমাদের খাওয়া দাওয়াটা যখন রোগীরা খায় সেটাকে বলা হয় পথ্য। একটা খুব সুন্দর কথা আছে, পথ্যা সতি গদাতস্য ঔষধম কিম নিষেবনম, এবং পথ্যা অসতি গদাতস্য ঔষধম কিম নিষেবন। মানেটা কি, যে আপনি যদি পথ্য খান, পথ্য পালন করেন, তাহলে আপনার ওষুধ লাগবেই না, কেননা আপনি নিরোগ থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আবার বলা হচ্ছে আপনি রুগ্ন হয়েছেন আর পথ্য যদি পালন না করেন তাহলে ঔষধ খাওয়ার কোনো দরকারই নেই, কেননা ঔষধ খেলেও সারবে না, পথ্যটাই আপনাকে করতে হবে। সুতরাং পথ্য একটা বড় বিষয় ডায়াবেটিসের ক্ষেত্রেও এবং অন্যান্য সমস্ত ধরনের রোগের ক্ষেত্রে। পথ্য আপনাকে পালন করতে হবে, প্রত্যেকটির জন্য নির্দিষ্ট পথ্য আছে, এবং সেটা আপনার চিকিৎসক আপনাকে বলে দেবেন কি ধরনের পথ্য এখানে আপনাকে খেতে হবে। অনিমেষদের দ্বিতীয় প্রশ্ন ছিল কোষ্ঠকাঠিন্য নিয়ে। আমরা সে প্রশ্নে আসবো যে কনস্টিপেশন এখন অনেকের সমস্যা, তবে তার আগে বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো হ্যালো, নমস্কার। না, কোনো কারণে আমরা শুনতে পাচ্ছি না। আমরা বরং আমাদের আগের যিনি লিসনার ছিলেন তার যে প্রশ্নের দ্বিতীয় অংশ, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, এই দিকটা একটু। কোষ্ঠকাঠিন্য এখন একটা সবথেকে বড় সমস্যা। তার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে। আগে আমরা যে চাল খেতাম সেটা ঢেকি ছাটার চাল ছিল, তার মধ্যে ফাইবার। এখন বায়োটেকনোলজিক্যালি তৈরি সমস্ত খাবার আমরা খাই, যার মধ্যে ফাইবার অনেকটাই কম। এবং সর্বোপরি এখন আমরা সারাদিন যেভাবে আমরা অলস জীবনযাপন করি এবং আমাদের যে খাদ্য পদ্ধতি সব কিছুই, এবং টেনশন, স্ট্রেস, এগুলো তো আছেই, যার জন্য অধিকাংশ লোক কোষ্ঠকাঠিন্যতে ভোগেন। এবং আপনি দেখুন বাজারে সবচেয়ে বেশি যে ওষুধগুলি বিক্রি হয়, কোষ্ঠকাঠিন্যের ওষুধই সবথেকে বেশি, বিশেষ করে পেপারে যা বিজ্ঞাপন হয় এবং মানুষজন সেগুলো খান। এর একটা খারাপ দিকও আছে, মানে আমার কোষ্ঠকাঠিন্য হলো, আমি বাজার থেকে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম, বিষয়টা তো তা নয়। বিবন্ধ একটা রোগই আছে আমাদের, আধমান বিবন্ধ কিছু রোগ আছে যেগুলো চিকিৎসা করতে হয়। মানে এটা যদি আপনি পঞ্চকর্মের মাধ্যমে হোক বা কোনো একজন চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করে যদি আপনি এটা ঠিক করে নেন, আপনাকে আজীবন কোষ্ঠকাঠিন্যের জন্য জোলাপ খেতে হবে না, এরণ্ড তেল, ক্যাস্টর অয়েল খেতে হবে না, বা কোনো এই ধরনের বাজার থেকে কোনো একটা গুঁড়ো কিনে খেতে হবে না। এটার একটা নির্দিষ্ট চিকিৎসার মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে হয়তো এখান থেকে আপনি সরে আসতে পারবেন। কিন্তু আপনার আবার সেই একই কথা, আপনাকে খাদ্যটাকে নিশ্চিত করতে হবে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন। এবার আরেকটি কথা আমি এর সঙ্গে অনুষঙ্গ হিসাবে বলছি, আমাদের খাদ্যে সবসময় বলা হয়েছে তৃপ্তি নিয়ে খেতে হয়। আমি যদি খাবার সময়, আমাদের এখন টেন্ডেন্সি হচ্ছে আমরা প্যাকেটটাই দেখে নিচ্ছি কত ফাইবার আছে। আপনি খাবার সময় যদি আগামীকালের মলের চিন্তা করেন, সেই খাদ্য আপনাকে না তো পুষ্টি দেবে না তো তৃপ্তি দেবে। ফলে আপনি পথ্য খান, সেটা তৃপ্তিকর খাদ্য হোক সেটা খান, কিন্তু ওই রকম কালকে আগামীকাল কি হবে তার চিন্তা করে খাবেন না। পর্যাপ্ত জল খান, টুকটাক কিছু আসন আছে সেগুলো করুন, আর কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। এটা একটা সমস্যা, বিশেষ করে বয়সকালে মানুষের বার্ধক্যে এটা একটা সাধারণ সমস্যা, এটা চিকিৎসা করুন। এই মুহূর্তে বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ দা। মশারহাট হুগলি থেকে শঙ্কর বাগ, বলুন।
ধন্যবাদ বৃষ্টিটাকে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুটো প্রশ্ন আছে। যারা হয়তো গ্যাসের রোগী বা হয়তো যারা খেয়ে দিয়ে হজম হয় না, মানে কোনো তেল ঝাল মশলা যখন জিনিস খায়, হয়তো কোনো বাড়িতে ওষুধ খায়, ওষুধ মানে কাজ করে না, ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে কি, যারা হজম হয় না মানে গ্যাসের রোগী, তাদের ক্ষেত্রে কি আয়ুর্বেদিক ওষুধ কতটা জরুরি একটু বললে ভালো হয়। নমস্কার। আচ্ছা, গ্যাসের দুটো সমস্যা। প্রশ্ন বলে একটা প্রশ্নই করেছে শঙ্কর বাগ, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষের মনে হয় 90% মানুষ এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। একদম। এই যে গ্যাসের ক্ষেত্রে, হজমের ক্ষেত্রে আয়ুর্বেদে কি চিকিৎসা আছে, কি ওষুধ খাবে? এবং এই প্রশ্নটা বিশেষ করে বাঙালিদের জন্য, পেট রোগা বাঙালি, আমাশা এবং গ্যাস অম্বলে ভোগে না, এটা কিন্তু বাঙালি খুব কম আছে। তার মূল কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং অকারণ দোকান থেকে নানা ধরনের পিপিআই কিনে খাওয়া। অধিকাংশ একটা পিপিআই মূলত 6 সপ্তাহ খেতে হয়, কিন্তু আপনারা যারা ওষুধ খাচ্ছেন দোকান থেকে মুড়িমুড়কির মতো, একটা ওষুধ খেলে 6 বছর, 8 বছর, 10 বছর সেই ওষুধ চলতেই থাকে। আজকে হঠাৎ করে আপনি খেয়ে এলেন, কোথাও খেয়ে এলেন, একটা অনুষ্ঠান বাড়ি খেয়ে এলেন, সেই দিন তো আপনার বেশি করে গ্যাস্ট্রিক জুস দরকার, আপনি তাও একটা অম্বলের বড়ি খেয়ে নিলেন যাতে আপনার গ্যাস্ট্রিক জুসটা কমে যায়। যার জন্য হচ্ছে কি, এটা একটা চিরকালীন একটা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের আয়ুর্বেদে পেটের যে ডাইজেশন, অগ্নিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। রোগা সর্বাপি মন্দাগ্ন, অগ্নি যদি মন্দ হয় তাহলে সব রোগই উৎপন্ন হবে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে, এক তো ভুলভাল খাবার খাচ্ছি, তারপরে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আমাদের গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন অনেক কমিয়ে দিচ্ছি। বেসিক্যালি যারা গ্যাস অম্বলে ভুগছেন, সত্যি সত্যি অম্বলের সংখ্যা ওখানে কম, হাইপোক্লোরাইডের পরিমাণ অনেক বেশি, মানে তাদের গ্যাস্ট্রিক সিক্রেশনই কম হয়ে যাচ্ছে দীর্ঘকালীন ওষুধ খেয়ে খেয়ে এবং ভুলভাল ওষুধ খাওয়ার জন্য। ফলে এর সম্পূর্ণ মুক্তি সম্ভব আপনি আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে গিয়ে আপনি তার পরামর্শ নিন। খাবারের মধ্যে, খাবার মানে যে সবসময় তেল মশলা দিই, তেল মশলা আমি বর্জন করতে বলছি না, তেল মশলা ভালো, হজমের জন্য ভালো। বিশেষ করে ভারতীয় যে মশলা, এগুলো তো সবসময় অগ্নি বৃদ্ধির জন্যই ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি রোজ প্রচুর তেল মশলা দিয়ে খাবেন। সব কিছু যেটার জন্য যেমন, একটা থাকবে সেদ্ধ, একটা থাকবে তেল মশলা দেওয়া, সব কিছু তৃপ্তি নিয়ে খান, অম্বলের চিন্তা করে খাবেন না। কিন্তু তার আগে যেটুকু অম্বল হচ্ছে সেটা আপনি সারিয়ে নিন, ওষুধ খেলে এটা সম্ভব। এবং মানে দুপুরে ঘুমাবেন না। এমনি কমন যে আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য পদ্ধতিতে অ্যান্টাসিড একটা কমন ওষুধ, আমার অ্যাসিডিটি হচ্ছে অ্যান্টাসিড খান, সেক্ষেত্রে আয়ুর্বেদে কি এরকম সর্বজনগ্রাহ্য কিছু আছে যে এটা হলে এটা খাওয়া যাবে? এই রকম আছে। এখন যুগের প্রয়োজনে বিভিন্ন কোম্পানি তারা এই ধরনের সিমটোম্যাটিক প্রচুর ওষুধ বের করছে। আয়ুর্বেদ মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নয়, আয়ুর্বেদ হচ্ছে একটা রোগের সমাধান। এর জন্য হজমের জন্য এইটা ওই পাওয়া সবই যায়, বাজারে আপনি সবই পাবেন। এই অ্যান্টাসিড বলে আপনি আয়ুর্বেদ দোকানে গেলে 5 ধরনের ওষুধ আপনাকে ধরিয়ে দেবে, কিন্তু সেটা আপনি খাবেন কিনা আপনাকে ভেবে দেখতে হবে। অকারণ যে কোনো ধরনের যে কোনো প্যাথিতে সেলফ মেডিকেশন অত্যন্ত খারাপ। আপনার সমস্যাটা বুঝতে হবে, সেই সমস্যা বুঝে আপনার চিকিৎসক চিকিৎসা করলে এগুলো এমন কিছু একটা সমস্যা নয়, 1.5-2 মাসে ঠিক হয়ে যাওয়ার মতো সমস্যা। বন্ধু আছেন, সরাসরি যাবো বন্ধুর কাছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি অমল ভৌমিক। হ্যাঁ বলুন। বলছি যে আজকের দিনে তো এলোপ্যাথিক অসম্ভব দাম বেড়ে গেছে, কল্পনা করা যাবে না। হোমিওপ্যাথিকও তাই। আর আয়ুর্বেদ ওষুধেরও দাম অনেক বেড়েছে। ছোটবেলা থেকে দেখেছি, আমার এই বয়সটা একটু বেড়ে গেল, কিনতে গিয়ে দেখেছি বেড়ে গেছে। এখন আমি ডাক্তারবাবুকে একটা কথা জানতে চাচ্ছি যে এই যে ওষুধের দাম অসম্ভব বেড়ে গেছে, এই ব্যাপারে যে আপনাদের সংগঠন বা ওষুধ সংগঠন, এরা আমাদের মতো সাধারণ লোকের, যারা গরিব লোক এইসব রোগ মানে আয়ুর্বেদ শাস্ত্রের চিকিৎসা নেয়, মানে খায় ওষুধ, তাদের ক্ষেত্রে কি একটু মানে ইয়ে করা যায় না, যে যাতে করে তারা জীবনে সহজ পথায় বাঁচতে পারে, জীবনযাত্রাটাকে সহজ করে? নমস্কার রইল আপনাদের। ধন্যবাদ। কারণ ডাক্তারবাবু আগেই বলেছিলেন যে সরকারি হাসপাতালে কিন্তু খুব একটা খরচের ব্যাপার নেই, সেখানে যেতে পারেন। তবু আমরা সরাসরি ডক্টরের কাছে জানতে চাইবো, একটা জিনিস আমাদের বুঝতে হবে, এখন এই যে নগরায়ন হচ্ছে, আয়ুর্বেদের মূল ভিত্তি হচ্ছে গাছগাছড়া। আজকে আপনি বলুন, ফ্ল্যাট বাড়ির কারণে, নগরায়নের কারণে গ্রাম বাংলায় গাছপালা আছে? আগে আমাদের ছোটোবেলায় দশকর্মের ভাণ্ডারে চিরতা বিনা পয়সায় পাওয়া যেত, এখন 2000 টাকা দিলেও আপনি চিরতা পাবেন না, কালমেঘ ধরিয়ে দিচ্ছে।
সমস্ত জায়গায় আমি এদিকে বড় বড় বহুতল বানাবো, বড় বড় সভ্যতা বানাবো, কিন্তু আমরা আমাদের যে বেসিক যে প্রয়োজন সেই গাছগুলোর আমরা যত্ন নিচ্ছি না। কোথাও কোনো কোম্পানি তার প্রয়োজনের জন্য কিছু মেডিসিনাল গার্ডেন একটা তৈরি করছে, বা সেই যে একটা গার্ডেন, এগুলোতে যখনই একটা মানে নিয়ম করে চাষ হবে অবশ্যই তার দাম বাড়বে। ফলে আগে যেটা বিনে পয়সার ওষুধ ছিল, এখন আপনাকে রীতিমতো বিভিন্ন বড় বড় কোম্পানির থেকে অনেকখানি টাকা দিয়েই কিনতে হচ্ছে। এর থেকে বেরোবার একমাত্র উপায় হচ্ছে যদি আপনি বাড়িতে কিছু গাছপালা, যেগুলো প্রয়োজনীয় গাছপালা লাগান, এবং যারা আপনার চিকিৎসা করেন, আয়ুর্বেদিক চিকিৎসা করেন, তাকে গিয়ে সরাসরি আপনাকে সমস্যাটি বলতে হবে যে আমার পক্ষে এই ওষুধটি কেনা সম্ভব নয়। আয়ুর্বেদ এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে সব ধরনের ব্যবস্থা আপনার জন্য আছে। আপনি দামি ক্যাপসুল ট্যাবলেট আপনি কিনতে পাচ্ছেন না, ঠিক আছে, ঘরে যেগুলো আপনার রান্নাঘরে যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত মশলাপাতি আপনি ব্যবহার করেন, আশেপাশে যে ছোটোখাটো যে দু একটা গাছপালা আছে, সেগুলো দিয়েও কিন্তু অনেকাংশে বহু ধরনের বড় বড় সমস্যা সারানো সম্ভব। সবসময় যে দামি একটা সোনা রূপো এগুলোর ওষুধে যেতে হবে তা নয়। অবশ্যই ডিপেন্ড করে আপনি কি রোগে ভুগছেন, কতখানি। ফলে এখানে আমরা যারা সংগঠনের মাধ্যমে বলুন বা কোনো একটা গোষ্ঠী গিয়ে এটাকে হঠাৎ করে কমাতে পারবে না। এটা একটা দেশের সমস্যা, এটা একটা জাতির সমস্যা। আজকে যদি গাছ না লাগান, আপনার যদি সবাই চাষ ছেড়ে দেন, তাহলে আপনি খাবেনটা কি? ধানটা আসবে কোত্থেকে? চাষি চাষ করবে না, খেজুর গাছে মৌলি পাওয়া যাবে না, আপনি গুড়টা পাবেন কোত্থেকে? এটা সমাজের সমস্যা। এটা আমরা আলাদা করে কিছু করতে পারবো না। আমাদের সবাইকে এতে একমত হতে হবে, গাছ লাগাতে হবে। খালি গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে স্লোগান দিলে হবে না। গাছটা সত্যিকারের লাগাতে হবে, এবং যে কোনো গাছ লাগিয়ে দিলে হবে না, আমাদের মেডিসিনাল প্ল্যান্টের কথা ভাবতে হবে। আমরা আসবো এই প্রশ্নটা নিয়ে, যেখানে আপনি শেষ করলেন যে এখন তো কিচেন গার্ডেন এবং অনেকে রুপটপ গার্ডেন করে। টবে কি গাছ লাগাবে আয়ুর্বেদ মতে সেটা জানবো, তবে তার আগে একজন বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার, আমি কিনয় চ্যাটার্জি বলছি। বলুন বলুন, হাওড়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন এবং আমি কানের একটু সমস্যায় ভুগছি। আমি একটু মোবাইলে কথা বলি এবং স্পিকারেই কথা বলি, মোবাইলটি দূরে রেখে কথা বলি। তো এর ফলে আমার কি করলে বা কি কি খেলে, আমি প্রতিদিন ভোরে উঠে 4টি করে তুলসী পাতা এবং 2টি করে কালমেঘ পাতা খাই, এতে আমার উপকারিতা দিয়েছে, এবং কি কি খেলে আমি এই সমস্যা থেকে বেরোতে পারি। এবং বুঝতেই পারছেন একজন দৃষ্টিহীনের থেকে তার কানটা কত গুরুত্বপূর্ণ। ওই জন্য আমি জানতে চাইছিলাম যে আমার কি করা উচিত। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36। আপনার দৃষ্টিহীনতা কি জন্মগত না পরে কোনো রোগের কারণে হয়েছে? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 36। আপনার চোখে না দেখতে পাওয়াটা কবে থেকে? আপনার দৃষ্টিহীনতা কি জন্মগত না অন্য কোনো কারণ? জন্মগত। আচ্ছা, কানে যে সমস্যা হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না, সেটা কি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে কোনো কারণ আবিষ্কার করা গেছে? আমার ফোনটা একটু দূরে রেখে আমি শুনি। হ্যাঁ, ডাক্তার কখনো দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, বহু ডাক্তার দেখিয়েছি। তারা কি সমস্যাটা কি বলেছেন? আমার গ্লোকোমা আছে ডান চোখে, আর বাঁ চোখটা 3 মাস বয়সে তুলে ফেলে দেওয়া হয়। না না, কানের সমস্যার জন্য যে ডাক্তার দেখিয়েছেন তারা কারণ কি কোনো নির্দেশ করেছেন? না না, কানের সমস্যার জন্য কোন ডাক্তার দেখায়নি। আচ্ছা আচ্ছা, আপনার যেহেতু জন্মগত দৃষ্টির সমস্যা, জন্মগত আজ 36 বছর বাদে তার কি করা যাবে বলা বড় মুশকিল। তবে আপনি যে কানে আপনার এখন সমস্যা হচ্ছে, এই জন্য অবশ্যই আপনি আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন। তবে এইখানে আমি একটা রেডিমেড কোনো ওষুধ বলে দেবো, সেটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না। আমাদের হাসপাতালে শালক্য বিভাগ আছে, যেখানে চোখ, কান, গলা এবং দাঁতের চিকিৎসা হয়। আপনি সেখানে গিয়ে দেখান, আমার বিশ্বাস যে আপনি ওখানে সঠিক পরামর্শ এবং সঠিক ঔষধ পাবেন। আপনি সেখানে এসে দেখান। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা সবসময় বলা হয়ে থাকে, যে কোনো প্যাথিতেই বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আয়ুর্বেদে সুস্থ মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য কি ব্যবস্থা আছে? আয়ুর্বেদ এমন একটি চিকিৎসা পদ্ধতি, এখানে সব থেকে প্রথম গুরুত্ব দেওয়া হয় স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম, তারপরে বলা হয়েছে আতুরস্য বিকার প্রশমনঞ্চ। আগে মূল বিষয় হচ্ছে সুস্থ মানুষ যেন সুস্থ থাকে, এবং তার জন্য
একটা জিনিস দেখবেন, আয়ুর্বেদ, এখানে একটা শব্দ আছে বেদ, এটা প্যাথি না। বেদ কেন না, বেদের যেমন 4টে অঙ্গ থাকে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, আয়ুর্বেদেও এই 4টি ভাগ আছে। এর একটা প্রয়োগ ক্ষেত্র আছে, এর একটা সংহিতা পোর্শন আছে, এবং এটা বেদের মতোই একটা জ্ঞানের ভাণ্ডার, যার জন্য এটাকে অথর্ববেদের উপবেদ বা পঞ্চম বেদ বলেও স্বীকার করা হয়েছে। এখানে আয়ুর্বেদের শুধুমাত্র চিকিৎসার কথা বলা হয়নি, এখানে আছে দর্শন, আপনি কি করবেন কি করবেন না, কি ধরনের বেগ ধারণ করবেন, ক্রোধ, চুরি, পরনিন্দা, পরচর্চা এগুলো করবেন না, এই ধরনের নির্দেশও আছে। এটা যেটা খুব একটা মানে চিকিৎসা শাস্ত্রের একটা কমন বিষয় নয়। এবং এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আয়ুর্বেদের সংহিতা শুরুর সময়ই বলা হচ্ছে যে আপনি কিভাবে দিনচর্যা করবেন, সকালে উঠে ঘুম থেকে কখন উঠবেন, ঘুম থেকে উঠে কি করবেন, দাঁত মাজবেন কি না, দাঁত কি দিয়ে মাজবেন, আপনি তারপরে কি কখন খাবেন, ব্রেকফাস্ট কখন খাবেন, আপনি যে জল খাবেন কতটা পরিমাণে খাবেন, আপনি যে একটা তরকারি খাবেন কতটা খাবেন, ভাত খাবেন বেশি না তরকারি খাবেন বেশি, জল খেলে কতটা জল খাবেন, ফল খেলে কতটা ফল খাবেন, একা ফল খেলে কতটা খাবেন, খাবার সঙ্গে ফল খেলে কতটা খাবেন, আপনি স্নান করবেন কি না, স্নানের আগে আপনি কি কি ধরনের ব্যায়াম করবেন, তারপরে আপনি নাকে নস্য নেবেন কি না, মুখে গণ্ডূষ বা কবল, মুখে একটা কুলকুচি করার ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে একটা সুস্থ মানুষকে বিভিন্ন ঋতু ধরে বা দিনের বিভিন্ন সময় ধরে করতে হবে। এগুলোকে বলা হয় দিনচর্যা বা ঋতুচর্যা। যদি আমরা এইটুকু মেনটেন করি তাহলে একটা সুস্থ মানুষ দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে। শুধু তাই নয়, আমাদের আয়ুর্বেদে আরেকটি বিষয় আছে, রসায়ন চিকিৎসা। রসায়ন চিকিৎসা যারা নিত্য হিত আহার করে এবং ব্যায়াম করে এবং এই দিনচর্যা মেনে চলে, তাদের যদি কিছু ড্রাগ আছে, যেমন কমনলি আপনারা জানেন অশ্বগন্ধা, শতাবরী, এই সমস্ত ড্রাগ যদি তারা নিত্য সেবন করে, এগুলো নিত্য সেবনীয় ড্রাগ, তারে কিন্তু তারা দীর্ঘদিন নিরোগ হয়ে দীর্ঘায়ু এবং সুস্থ সবল ইন্দ্রিয়, চোখ কান সবগুলো সুস্থ রেখে কিন্তু তারা বাঁচতে পারে। সব থেকে বড় কথা, পঞ্চকর্ম যে বিষয়টি আছে সেটা যদি বছরে 3 বার, চৈত্র, শ্রাবণ এবং অগ্রহায়ণ মাসে 3টে ঋতু, মানে বর্ষাতে, তারপরে হচ্ছে আপনার শরতে এবং বসন্তকালে যদি আপনি একবার করিয়ে নেন, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিপল অ্যান্টিজেনের মতো, আপনার বড় কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইটা হচ্ছে, যদি সুস্থ মানুষরা যদি এই নিয়মগুলি পালন করেন, আয়ুর্বেদের মতে চলেন, তাহলে তারা দীর্ঘকাল সুস্থ থাকবেন। পঞ্চকর্মের বিষয়টা যখন আপনি বললেন, তাহলে সরাসরি জানতে চাইব, পঞ্চকর্ম একবার করতে কতদিন সময় লাগে? পঞ্চকর্ম, তার আগে বলা দরকার শ্রোতাবন্ধুদের জন্য, পঞ্চকর্ম হচ্ছে 5টা কর্ম। এর মধ্যে আছে বমন আছে, বিরেচন আছে, অনুবাসন আছে, আস্থাপন আছে এবং নস্য আছে। বমন মানে কি? এটা হচ্ছে এক ধরনের ওষুধ খাইয়ে বমি করানো। বিরেচন মানে এক ধরনের ওষুধ খাইয়ে পটি করানো। বস্তি মানে এনেমার মতোই পার রেকটাম কিছু ওষুধ দেওয়া হয়। এই বস্তি 2 প্রকার, আস্থাপন এবং অনুবাসন। এত ডিটেলিংয়ে যাওয়ার দরকার নেই, মধ্যে ব্যাপার দুটোই পার রেকটাম দেওয়া হয়। আর একটা আছে নস্য। নাকে, বিশেষ করে মাথার, যদি মাথা এবং অন্যান্য ইন্দ্রিয়ের যদি রোগ হয়, তাহলে কিন্তু আমরা নাক দিয়ে ওষুধ দিই, সেটাকে বলে নস্য। অনেকে এর মধ্যে রক্তমক্ষণ বলে একটি ব্লাড লেটিং, লিস থেরাপি অনেকে শুনেছেন, এইগুলো রক্তমক্ষণের মধ্যে আসে। প্রত্যেকটির জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। যদি রোগী হয় তার জন্য এক ধরনের নিয়ম, যারা সুস্থ লোক তারা এক ধরনের নিয়ম পালন করবেন। যদি আপনি একটা বমন করতে চান, মোটামুটি ওর পদ্ধতি এবং তারপরে কিছু ডায়েটেটিক রেজিমেন আছে, সব মিলে 17 দিন লাগে। বিরেচন করতেও 17 দিন লাগে। বস্তি যদি আপনি একটা সুস্থ মানুষের জন্য করেন 7 দিন যথেষ্ট, যদি রুগ্ন হয় তাহলে 1 মাস মিনিমাম লাগবে। নস্য ওই রকম কিছু নয়, ওই সঙ্গে সঙ্গে আসবে, থেরাপি নেবে, চলে যাবে। ওর জন্য একটা প্রলং টাইম দরকার নেই, মানে যদি স্বাস্থ্যের কথা ভাবি। কিন্তু যদি আমরা একটা রোগীর কথা ভাবি, সেটা চিকিৎসকের উপর ডিপেন্ড করছে কতদিন লাগবে। একবার পঞ্চকর্ম করানো মানে কি সবকটা পদ্ধতি করানো? তার কোনো মানে নেই। আপনি যদি সুস্থ মানুষ হন, তাহলে সিজনাল যখন করাচ্ছেন তখন আপনি একটা ঋতুতে একটাই করাবেন। যেমন বর্ষাকালে আপনি একটা তেলের বস্তি নিলেন, শরৎকালে একটা বিরেচন করবেন, আর
চৈত্র মাসে এলে একটা বমন করাবেন। সেই বমনটাও যে সবসময় যে 17 দিনের একটা রেজিমেন্ট বললাম তেমনটা নাও হতে পারে। আমরা যদি মনে করি সদ্য বমন মানে ছোট বমন, ওটা 2-3 দিনের মধ্যেই হয়ে যায়, সেটাও করা যেতে পারে। বন্ধু আছেন এই মুহূর্তে সঙ্গে, যাব বন্ধুর কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিজয় দালাল বলছি, নালিকুল বন্দিপুর, হুগলি থেকে। বলুন। আপনাদের সবাইকে নমস্কার, ডাক্তারবাবুকেও নমস্কার। নমস্কার। আমি একটা কথা জানতে চাইছি। আমার স্ত্রী বয়স হচ্ছে ওই 60। ওনার ওই মানে আমি অর্থোপেডিক ডাক্তার দেখেছি, ওনার ওই হাঁটুর প্রবলেম রয়েছে। মানে ডাক্তারবাবু বলছেন হাঁটুটা পাল্টাতে। তা আমার একটা আমার এটা জানবার ইচ্ছা যে আয়ুর্বেদিকে কি হাঁটুর কোনো ওষুধ খেলে সেটা কি কিছুটা ঠিক হয়? সবই ঠিক আছে। প্রশ্ন আপনাদেরকে বারবার বলছি যে আপনাদের রেডিও সেটের ভলিউমটা শূন্য করে দেবেন, কারণ প্রত্যেকটা কথা আপনার ফিড আসছে। হ্যাঁ, বলছি যে ওই যে হাঁটুর যে প্রবলেমটা আমি রেডিও সেটের অফ করে দিয়েছি। হ্যাঁ, হাঁটুর যে প্রবলেম গুলো হচ্ছে, মানে হাঁটু পাল্টাতে বলছে। সঙ্গে থাকুন, প্রশ্নটা বুঝেছি আমরা। বলুন। উনি বোধহয় বলতে চাইছেন যে হাঁটু এটা কি- রিপ্লেস করতে বলেছে, আয়ুর্বেদে কোনো ওষুধ আছে কিনা, খেলে হবে আমরা কিনা? মূলত আমাদের যে পঞ্চকর্মের আউটডোরে আমরা এই ধরনের পেশেন্ট প্রচুর দেখি। একেবারে যদি জুড়ে না গিয়ে থাকে, একবার এসে পঞ্চকর্ম করিয়ে দেখতে পারেন, আশা করি ফল পেলেও পেতে পারেন। তবে আমি আপনার হাঁটুর এক্সরে না দেখেই বলছি, একবার এসে দেখান। শুধুমাত্র ওষুধ খেলে হয়তো নাও হতে পারে, পঞ্চকর্ম করাতে হতে পারে। আপনাকে কিছুদিন আমাদের কাছে প্রায় 1 মাস করে 3 বার থাকতে হবে। আপনি করে দেখুন, একটা অপারেশন তো করে দিলে তো হয়েই গেল, তার আগে একবার ট্রাই তো অন্তত করে দেখুন। আমার বিশ্বাস যে আপনি ফল পাবেন। একটু চলে যাব অন্যান্য প্রশ্নে। যেমন আমাদের ফেসবুক পেজে প্রশ্ন রয়েছে লাইভে। প্রদীপ সাহা লিখছেন, ত্রিফলা খেলে দেখেছি কোষ্ঠকাঠিন্য থাকে না, এটা কতদূর ঠিকঠাক? ঠিক কথাই আপনি লিখেছেন। ত্রিফলা হচ্ছে অনুলোমক, মানে ত্রিফলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না। আমরা তাহলে আমাদের আলোচনায় থাকি। যে বিষয়টা জানতে চাইছিলাম যে ত্রিফলা খেলে কোষ্ঠকাঠিন্য কমে, কিন্তু তার কি কোনো বয়স বা কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য শরীরের, সেরকম কোনো বিষয় আছে কি? এই জায়গাটা যদি একটু ত্রিফলা clear করেন। খেলে কি কি রোগ সারে, তার ডোজ কি? ত্রিফলা আয়ুর্বেদে একটা অসাধারণ রসায়ন। আমি আগেই বলেছি, রসায়ন মানে এটা আমাদের শরীরকে রিজুমিনেট করে। কিছুদিন আগে সংবাদপত্র, বছর 2 আগে একটা কোনো বাঙালি গবেষক সম্ভবত একটা গবেষণাপত্র করেছিলেন যে ক্যান্সার রোগে নিয়মিত ত্রিফলা খেলে ক্যান্সার হয় না। তারপর থেকে বাজারে ত্রিফলা পাওয়াই দুষ্কর হয়ে গেল। ত্রিফলার মধ্যে আছে আমলকি, হরিতকি এবং বয়ডা। এর মধ্যে আমলকি অত্যন্ত ভালো একটা রসায়ন এবং নানা ধরনের রোগে ব্যবহার হয়। এটা বয়স্থাপক, আমাদের জরা প্রতিরোধ করে। হরিতকি, তারও বলা হয়েছে যে কদাচিৎ কুপ্যতে মাতা, মা রেগে যেতে পারে, হরিতকি কখনো ক্ষতি করে না। প্রেগনেন্সি বাদ দিয়ে সব কিছুতেই হরিতকি খাওয়া যায় এবং পৃথিবীতে হেন কোনো রোগ নেই যাতে হরিতকির ব্যবহার নেই। এবং বয়ডা, বিষয়টা সেটা নয়, আপনি যে কোনো সময় যে কোনো বয়সে হঠাৎ করে ত্রিফলা খেতে যাবেনই বা কেন? আজকে যদি কোষ্ঠকাঠিন্য হয়, আমরা আগে এই প্রসঙ্গে বলেছি, তার জন্য চিকিৎসককে দেখিয়ে খান। 1-2 দিন সমস্যা হচ্ছে খান, কিন্তু যখনই আপনি এটা কোনো একটা রোগের কারণে বা আপনি ধরুন কোষ্ঠকাঠিন্যের জন্যই খাচ্ছেন, অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই খান, কেননা কোনো ওষুধই সেলফ মেডিকেশন ভালো না। আচ্ছা, ত্রিফলার আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে ত্রিফলা বলে বাজারে বহু এরকম একেবারে পাউডার করে পাওয়া যায় রেডিমেড। সেক্ষেত্রে কোন জিনিসটা, এই যে 3টে জিনিস আমরা ব্যবহার করছি ত্রিফলাতে, তার কি কোনো প্রপোর্শনের ব্যাপার আছে? সেটা কিভাবে আমরা ভেরিফাই করব যে ক্ষেত্রে পাউডার অ্যাভেলেবল মার্কেটে? আয়ুর্বেদে ত্রিফলার অনেক ধরনের কম্বিনেশন বলা আছে, 1:1, মানে 3টেই সমান মাত্রায়। কোথাও বলা আছে এটা 4টে, এটা 2টো, এটা 1টা। আচ্ছা, কিন্তু সেগুলো চিকিৎসক বিশেষ করে যখন বলবেন কোনো একটা রোগের প্রয়োজনে বলবেন যে আমি হরিতকিটা 4 গুণ নেব, 2 গুণ আমলকি নেব, 1 ভাগ বয়ডা নেব, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। কিন্তু বাজারে যে ত্রিফলাগুলো পাওয়া যায় অধিকাংশই হচ্ছে সমান অনুপাতে নেওয়া, মানে 99.9999% হচ্ছে 1:1:1 এই ত্রিফলা গুঁড়ো হিসেবে পাওয়া যায়। তো আগে এই ত্রিফলার আরও একটা ভালো প্রয়োগ আছে। এটা যদি সবাই নিতে চান এই অর্থে
ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে যদি নিত্য নিতেই হয়, ত্রিফলা এবং ঘি এটা যদি প্রতিদিন রাত্রে নেওয়া যায় তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি অক্ষত থাকবে, সহজে চশমা লাগবে না এবং দীর্ঘদিন আমরা দৃষ্টিশক্তি, স্বচ্ছ দৃষ্টিশক্তি নিয়ে বাঁচতে পারবো। এটা কিন্তু নিত্য নেওয়া যেতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের জন্য যদি ত্রিফলা নিতে হয় চিকিৎসকের পরামর্শ নিয়েই করুন। বাজারে যে ত্রিফলা পাওয়া যায় ওটা সমান অনুপাতেই পাওয়া যায়। বন্ধু আছেন, এই মুহূর্তে সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। আপনার রেডিও সেট বন্ধ করতে হবে, তারপরে আপনি কথা বলুন, তাহলে আপনার কথাগুলো ভালোভাবে শোনা যাবে রেডিও এখানেও, এবং আপনিও ভালোভাবে শুনতে পাবেন। হ্যালো। নমস্কার। হ্যালো, আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আলী বলছি। বলুন। বলছি যে মানে প্রচন্ড গ্যাসের জন্য যে আয়ুর্বেদিক ওষুধ কতটা কাজ করে? আচ্ছা, এই প্রশ্নের আলোচনা আমাদের হয়ে গেছে। ইতিমধ্যেই হয়ে গেছে। হ্যাঁ, সেটা আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে প্রথম দিকে অনুষ্ঠানটা যদি আবার শোনেন তাহলে এর উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তবে যে প্রশ্নে আমরা থাকবো, খুব মানে প্রত্যেকের জানার চেষ্টা রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ, আমি তো নিজে অবশ্যই জানতে চাই, এই যে টাক পড়ে যাচ্ছে, বিভিন্ন ওষুধ যে চুল গজাবে কিনা আর চুল পড়া বন্ধ করা যায় কিনা, আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে? অবশ্যই। চুল এমন একটি জিনিস, প্রত্যেকটি মানুষেরই এটা একটা দুর্বল জায়গা, বিশেষ করে যদি আমাদের নারী জাতি, তাদের জন্য তো এটা একটা অন্যতম সৌন্দর্যের একটা মাপকাঠি। ছেলেরা তাও টাক মাথা নিয়ে অনেক সময় গৌরব নিয়ে তারা বেঁচে থাকতে পারেন, কিন্তু মেয়েদের জন্য সত্যি তো এটা খুব প্রয়োজনীয়। এবং আয়ুর্বেদে এর কিন্তু দীর্ঘ ব্যাখ্যা রয়েছে এবং দীর্ঘ অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থার কথা বলা হয়েছে। কিন্তু মূল বিষয়টা আমাদের ভাবতে হবে যে আমরা এখন করছিটা কি, চুলটা কেন পড়ে যাচ্ছে। প্রথম কথা, সেই খাদ্য পথ্য, এই প্রসঙ্গ তো সব কিছুর জন্যই সাধারণ, সেটা তো রয়েইছে। এছাড়া যেটা হচ্ছে, আপনি চুলের জন্য কি কি করছেন, বিভিন্ন পার্লারে গিয়ে আপনি যে হিট দিচ্ছেন, বিভিন্ন কেমিক্যাল দিয়ে আপনি যে চুলের রং বদলে ফেলছেন, এবং যা যা করছেন, যে যে কেমিক্যালগুলো দিচ্ছেন, প্রতিদিন শ্যাম্পু করছেন, এগুলো কোনোটাই চুলের জন্য ভালো নয়। আমাদের ছোটোবেলায় একটা টাং টুইস্টার ছিল যে তেলে চুল তাজা। বলা হচ্ছে যে নিত্য যদি তেল দেওয়া যায়, নিত্য স্নেহার্দং শিরস্রুলং ন জায়তে ন খালিত্বং ন পালিত্বং কেশানাং পতন নিচ। খালিত্ব মানে টাক হবে না, পালিত্ব মানে চুল পাকবে না, এবং চুল পাকবে না এবং চুল পড়বে না, কেশ পতন হবে না, এবং সবথেকে বড় কথা দৃঢ়মূলাশ্চ দীর্ঘাশ্চ, দৃঢ় মূল হবে, দীর্ঘ হবে। যদি কেউ চুল ধরে টানেও চুল হড়হড় করে উঠে আসবে না। কিন্তু আপনি বলুন কদিন আপনি মাথায় তেল দেন? ছোটবেলায় এখন তো বলেই দেওয়া হচ্ছে বাচ্চাকে তেল মাখাবেন না। মাথায় তেল তো যদি কখনো আপনার দেওয়ার ইচ্ছা হয়, আজকে একটু সকালবেলা দিলেন, সঙ্গে সঙ্গে গিয়ে শ্যাম্পু করে নিলেন, কেননা তেল চিপচিপে হয়ে যাবে। আপনি যদি তেলকে, চুলকে যদি পুষ্টি না দেন, সেখানে হবে না কিছু, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে জল, আপনি যদি ক্লোরিন দেওয়া জল ব্যবহার করেন অথবা প্রচুর আয়রনের জল ব্যবহার করেন, সে কোনোটাই আপনার চুলের জন্য ভালো নয়, চুলের পুষ্টি নষ্ট হবে। আয়ুর্বেদে আরেকটি কথা বলেছে যে চুলটা হচ্ছে অস্থিধাতুর উপধাতু। ফলে আপনার শরীরে যদি মেটাবলিজমের প্রবলেম থাকে, আপনি যদি পেটের সমস্যায় ভোগেন, আপনার শরীরে হাড় দুর্বল হবে। হাড় যখন দুর্বল হবে তখনই কিন্তু আপনার চুল পড়বে। মানে এটা কিন্তু একটা অ্যালার্মিংও, যে আপনার চুল পড়ছে মানে একই সঙ্গে আপনি বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের শিকার হচ্ছেন না তো। ফলে এগুলোর জন্য একটা সঠিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। বাজার চলতি তেল বা শ্যাম্পু ব্যবহার করে লাভ কিছু হবে না, কেননা ভেতর থেকে চিকিৎসা দরকার। আচ্ছা, এটা আপনি বললেন যে চুল না পড়ার জন্য কি কি, চুল পড়ে গেছে এসব তো কিছুই করা হয়নি, নতুন করে কি চুল ওঠানো যাবে আয়ুর্বেদে? যদি দীর্ঘদিন মাথা যদি একদম তেল চকচকে হয়ে যায় তাহলে কিছু করা যাবে না, কেননা ওখানে চুলের পোষগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু সবে পড়া শুরু হয়েছে, অনেকখানি পাকা হয়েছে। সেখানে আমাদের পঞ্চকর্মের আপনি উদ্বর্তন করাতে পারেন, জলৌকা লিস থেরাপি করতে পারেন, রক্তমক্ষণ করতে পারেন, এবং কিছু লেপ বলা হয়েছে। একটা খুব আগে প্রচলিত ছিল যে হস্তিদন্ত চূর্ণ, হস্তিদন্ত মসি, কিন্তু এখন তো সরকার এটাকে ব্যবহার ব্যান করে দিয়েছেন, যেহেতু হাতির দাঁত
খুব দুর্মূল্য একটা জিনিস। হাতির দাঁত বাদ দিয়েও আরও অনেক ধরনের লেপ আছে যেগুলো ব্যবহার করলে, যেমন কুঁচ, গুঞ্জা, এর লেপ কিন্তু ভীষণ উপকারী। ফলে যখন সবে এখনো আপনি অনেকগুলো উপকারী বললেন, এইগুলো আরেকবার যদি বলেন এবং বিষয়টা কি কোনটা, এই যে পরপর যেগুলো বললেন, গুঞ্জা সেটা কি, এবং তার আগে আরো অনেকগুলো বললেন, হস্তিদন্তটা আমরা চাইছি না ওটা। এছাড়া সিম্পলি দেখুন, আমলকি, আপনি প্রথমে ত্রিফলা পাউডার নিন, যার মাথা মোরললেস একটু চকচকে হতে চলেছে, মানে এখন ব্লাড সাপ্লাই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে যদি ঘরোয়া পদ্ধতিতে করতে চান, ত্রিফলা একটু গরম করে মাথায় ভালো করে ঘষুন, মানে ব্যাপারটা যেন একটু রাফ হয়ে যায় জায়গাটা, তারপরে আপনি আমলকির লেপ দিন। এছাড়া গুঞ্জা বলে একটা জিনিস পাওয়া যায়, লাল রঙের ছোটো ফল, সেটা বেটে তার সঙ্গে আমলকি মিশিয়ে আপনি লেপ দিতে পারেন। এছাড়া কোনো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গিয়ে আপনি জলৌকা চিকিৎসা করাতে পারেন, এগুলো কিন্তু খুব এফেক্টিভ। এই যে জলৌকা চিকিৎসা বা পঞ্চকর্মের আর একটা বলেন, এটা কি? উদ্বর্তন। জলৌকা হচ্ছে এক ধরনের রক্তমুক্ষণ চিকিৎসা। জোঁক, আমরা চলতি কথায় যে জোঁক বলি, লিচ, ওর একটা মেডিকেটেড জোঁক আছে যেটা আমরা বিভিন্ন ধরনের ভেনাস আলসার ইত্যাদিতে ব্যবহার করি। এখন তো এলোপ্যাথিক চিকিৎসাতেও প্লাস্টিক সার্জনরা ব্যবহার করছেন জোঁকটা, এটা মূলত আয়ুর্বেদেরই একটা থেরাপি, বিভিন্ন স্কিন ডিজিজে আমরা ব্যবহার করি। ওই জোঁকটার একটা ক্ষমতা আছে, ওদের ব্লাড সাকিং পাওয়ার আছে, এবং যেখানে আমরা যদি মাথায় এটা লাগাই তাহলে ও মোটামুটি তার কিছু দূর জায়গা থেকে ওখান থেকে রক্তটা শোষণ করে, ওখানে ব্লাডের সার্কুলেশনটা ধীরে ধীরে বাড়ায়। ফলে এই রক্তমক্ষণ যদি আমরা করি লিচ থেরাপির সঙ্গে সঙ্গে আমরা এই উদ্বর্তন, এছাড়া বলছি ধরুন শিউলি পাতার যে খসখসে জায়গাটা, ডুমুরের পাতার যে খসখসে জায়গা, সেই জায়গাটা দিয়ে যদি এই যে জায়গাটা চুল পড়ে যাচ্ছে সেই জায়গাটা দিয়ে যদি হালকা রাফ করা হয়, ঘর্ষণ করা হয়, সেখানে ধীরে ধীরে ব্লাড সাপ্লাই ফিরে আসবে এবং চুল কিন্তু গজাবে। একই সঙ্গে কিছু ওষুধ খেতে হবে, সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া। ফিরে এলাম বিরতির পর, আপনারা শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। আমরা দুজন ফিরিনি, সঙ্গে একজন বন্ধুও ফিরেছে, সরাসরি যাই আগে বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। না, তিনি যখন নীরবে আছেন, আমরা আমাদের প্রশ্নে ফিরি। যেটা জানতে চাইবো, এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা বিভিন্ন পত্র পত্রিকায় মাঝে মধ্যেই আমাদের বলা হয় যে ন্যাচারাল যে সমস্ত সোর্সেস, সেগুলো থেকে বিভিন্ন ধরনের জিনিস আমরা খেতে পারি, হলুদ খেতে পারি, তুলসী খেতে পারি ইত্যাদি প্রভৃতি, খুব কমন কিছু জিনিস। তো এই যে এগুলো খাওয়ার বিষয়টা, কেউ বলছেন ছেঁচে খাও, কেউ বলছেন বেটে খাও, কেউ বলছেন সিদ্ধ করে জলটা খাও, তো এইগুলো কতটা গ্রহণযোগ্য এবং যে কেউ যে কোনোভাবে এটাকে কি নেওয়াটা কতটা স্বাস্থ্যকর হতে পারে? প্রথম কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে ডাক্তারি না করাই ভালো। তার কারণ হচ্ছে একজন তার অভিজ্ঞতা অনুযায়ী কিছু বলছেন, তার সত্যতা আপনার পক্ষে জানা সম্ভব নয়। তার প্রচুর ফলোয়ার বা প্রচুর ভিউয়ার হলেই যে তিনি সঠিক কথা বলছেন বা সেটা আয়ুর্বেদ সম্মত কথা বলছেন, এমনটা নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমরা সকালে উঠে যারা বিশেষ করে মেদস্বী স্থূলকায়, তারা অনেকেই লেবু, উষ্ণ জল এবং মধু খান। মধু উষ্ণ জল করে বা কোনো উষ্ণ কিছু করে মধু গরম করে খাওয়া হচ্ছে বিষবৎ, এটা খাওয়া যায় না, খেলে সেটা ক্ষতি হয়। আপনার সাময়িক ওজন কমছে, কিন্তু একই সঙ্গে নানা ধরনের রোগের শিকার হবেন আপনি। ফলে এই ধরনের সকালে উঠে অ্যাপেল সাইডার ভিনিগার খান, এই হবে। সুগারের জন্য আপনি চিয়া সিড খান, অমুকটা খান, তসুকটা খান, এই মিলেট খান, এগুলো সব কিছুই একজন যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, যিনি জানেন এর গুণাগুণ। যেমন আমার এক আত্মীয় ছিলেন, তার স্ত্রী, তার সুগার ছিল বলে সকালে উঠে করলার রস খেতেন। তো বউ খাচ্ছে করলার রস, তারও খারাপ লাগতো, তিনিও তার সমব্যথী হয়ে তিনিও করলার রস খাওয়া শুরু করলেন। তিনি আলটিমেট তার অ্যাসাইটিস ডেভেলপ করলেন। করলার রস উপকারী, কিন্তু যার প্রয়োজন নেই, যার অলরেডি বায়ু বেড়ে আছে, তাকে যদি করলার রস রোজ খাওয়ানো হয়, তার কিন্তু বায়ু আরও বাড়বে, তার নানা ধরনের আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের ব্যথার রোগ, এগুলো বেড়ে যাবে। ফলে আমি একটা খাদ্য খাচ্ছি ঠিক আছে, কিন্তু খাদ্যটাকে যখন ওষুধ হিসেবে খাওয়া হচ্ছে, যাদের সুগার আছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, সঙ্গে আপনি নেটে পেয়ে গেছেন যে একটু মেথি ভিজিয়ে জল খাওয়া ভালো। আপনি কি জানেন যে আপনি যে পরিমাণ মেথি নিঃসন্দেহে ভালো যদি চিকিৎসক দেন, কিন্তু আপনি অলরেডি একটা তেতো ওষুধ খাচ্ছেন, খাবারের সঙ্গে আপনার স্ত্রী আপনাকে করলার রস খাওয়াচ্ছেন, আপনি আবার সঙ্গে মেথি, পেপারে দেখলেন জামুন খুব ভালো, মেথি জামুন,
আবার বাজারে এখন ত্রিফলা মেথি যেমন পাওয়া যায়, তার সরস পাওয়া যায়, আপনি সবই খেতে শুরু করে দিলেন। সবগুলো কিন্তু সবার জন্য নয়। ফলে সোশ্যাল মিডিয়ার থেকে পরামর্শ নেওয়া থেকে বিরত থাকুন, নিজের যুক্তিবুদ্ধি লাগান, কোনো চিকিৎসকের কাছে যান, তার থেকে পরামর্শ নিয়ে আপনি করুন। আয়ুর্বেদে বিরুদ্ধ আহার কোনটাকে বলা হচ্ছে এবং সেটার কিভাবে আমাদের ক্ষতি বা উপকার করতে পারে? বিরুদ্ধ আহার এটা একটা আয়ুর্বেদের ফান্ডামেন্টাল জিনিস। প্রায় 18 রকম বিরুদ্ধ আহারের কথা বলা হয়েছে। বিরুদ্ধ আহার কী রকম না, সংযোগ বিরুদ্ধ। যেমন মাছ এবং দুধ, মাংস এবং দুধ আপনি একসঙ্গে খাবেন না, এটা শরীরে ক্ষতি করে। যেমন ধরুন আপনি বলবেন আমি মাছ দুধ খাই কোথায়, দই মাছ খান, আপনি দই মাছ খান। ঠাকুর বাড়িতে বিভিন্ন ধরনের রুই মাছে দুধ দিয়ে রান্না করার একটা প্রচলন ছিল, সেটা আমরা ঠাকুর বাড়ির অন্দরমহল বইতে আমরা দেখতে পেয়েছি। দই কাতলা যথেষ্ট উপাদেয়। দই, আমি এই প্রসঙ্গে আসবো পরে, দই কখনো গরম করে খেতে নেই। এই যে দই ম্যারিনেট করে আপনি মাংস এবং মাছ রান্না করছেন, এটা আয়ুর্বেদ মতে কিন্তু অত্যন্ত বিরুদ্ধ, এবং দই এইভাবে উষ্ণ করে খেলে প্রায় 150 রকমের চর্মরোগ হতে পারে। ফলে এটা একদমই খাওয়া উচিত নয়। একদিন খেলেন সবই ঠিক আছে, কিন্তু নিত্য যদি আপনি খান আপনার বিভিন্ন ধরনের রোগ হবে। যেমন আপনি বললাম যে মাছ বা মাংস এটা আপনি খেয়ে দুধ খেয়ে নিলেন, এটা একদমই উপকারী নয়, এটা আপনার ক্ষতি করে। একটা গ্যাপের ব্যাপার আছে অবশ্যই। আপনি সকালে যদি ধরুন আপনি যদি দুপুরে মাছ খান, আপনি বিকেলে দুধ খেতে পারেন। দুধ কাল বিরুদ্ধ, আপনি প্রসঙ্গে তুললেন। আমি একটু এই জায়গাটা দইয়ের বিষয়ে আপনি বললেন, দই গরম করে খাওয়া যাবে না, কিন্তু দই, টক দই এবং মিষ্টি দই যদি মাছ মাংস না থাকে, আয়ুর্বেদে খাওয়া কতটা উপকারী? দই, প্রত্যেকটা জিনিস, পৃথিবীতে যা জিনিস আছে সব কিছুই উপকারী যদি সঠিক জায়গায় প্রযুক্ত হয়। কিন্তু দই সম্বন্ধে আমাদের, যেমন আমরা গরমকালে দই খেতে ভালোবাসি, বিশেষ করে হিমশীতল দধি মিষ্টি দই আমাদের কাছে অমৃতবৎ। কিন্তু আপনি কি জানেন আয়ুর্বেদে বলা আছে যে শরৎকালে এবং গ্রীষ্মকালে বিশেষ করে রাত্রে দই খেতে নেই। বিভিন্ন অন্য সময় আপনি খেতে পারেন, কিন্তু তাকে বিভিন্ন অনুপান মিশিয়ে খেতে হবে। যেমন মুগের জুস, অথবা আপনি শর্করা, আমলকি, গুড়ুচি, এগুলো দিয়ে খেতে বিভিন্ন ঋতুতে বলা হচ্ছে। দই নিজে উপকারী। যেমন ধরুন শোথ রোগ মানে ইডিমা হয়েছে, কার্ডিয়াক ফেলিওরে, বিশেষ কিছু জায়গায়, সব জায়গায় নয়, কার্ডিয়াক ডিজিজে দই খুব একটা পথ্য নয়। শোথ রোগে, মূত্রকিচ্ছু মানে ডিসইউরিয়া, পেচ্ছাপের প্রবলেম হচ্ছে, আপনি সেই রকম জায়গায় দই কিন্তু ভীষণ উপকারী। কিন্তু আপনার যদি স্কিনের ডিজিজ থাকে তাহলে কিন্তু দই আপনি খাবেন না। আপনাকে বলা হচ্ছে এটা একটা ক্যালসিয়ামের ভালো সোর্স, ল্যাক্টোব্যাসিলাস, 100 গ্রামে আপনার 11 গ্রাম প্রোটিন আছে, 98 ক্যালোরি শক্তি আছে। এইগুলো দিয়ে কিন্তু দইয়ের এইগুলি ব্যাখ্যা করা যাবে না যে আপনি মূত্রকিচ্ছে কেন এটি উপকারী। তার কারণ এর কিছু গুণ আছে যেটা আয়ুর্বেদ সম্মত, যাতে ওটা কাজে লাগে। আপনি বলছিলেন যে মাংস, মানে আমি রেড মিট বলছি, মাটন বলছি, দই দিয়ে ম্যারিনেট করে খাওয়া যাবে না, কিন্তু আদৌ কি মাটন খাওয়া উচিত? অবশ্যই উচিত। আয়ুর্বেদে এটি একটা বলকারক, এবং বিশেষ করে টিউবারকুলোসিস বা রাজযক্ষা রোগে এটা অত্যন্ত সুপথ্য। এটা বলকারক, লঘু এবং অত্যন্ত উপাদেয়। তবে আয়ুর্বেদে বলা হয়েছে যারা ব্যায়ামশালী, যারা ভার বহন করেন, ব্যায়াম করেন, নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্যই মাংস খাওয়ার কথা। যারা পেটরোগা সাধারণ লোক, আমাশয় গ্যাস অম্বলে ভোগে, তারা মাংসের স্টু বা মাংসের ঝোল খেয়েই তারা শান্ত থাকবে, বা খেলে একটা দুটো খাবে। মাটন আপনি খেতেই পারেন, যদি আপনার ডাক্তারবাবু স্ট্রিক্টলি আপনাকে বারণ না করেন, তাহলে মাটন আপনি খেতে পারেন। মাটন আয়ুর্বেদ মতে কিন্তু সুপথ্য, কিন্তু মাটনকে ওই রকম অত তেলে ঝোলে একদম কষিয়ে একদিন 8 দিন যারা সুস্থ মানুষ খাচ্ছেন কোনো অসুবিধা নেই, নিত্য সেবনে প্রবলেম। অনেকে বলে যে আমরা অনেক অনুষ্ঠান করেছি এখানে, সকালবেলা খালি পেটে কি খাবো, চা খাবো কি খাবো না, লেবু জল খাবো কি খাবো না, নানান মতামত রয়েছে। আয়ুর্বেদ কি সাজেস্ট করে যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কি খাওয়া উচিত? একদম সকালে আয়ুর্বেদের মত অনুযায়ী চলতে গেলে আপনাকে প্রথমে উঠতে হবে, একদম সকালে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে এটাও একটা আলাদা আলোচনার দাবি রাখে, যাই হোক। এরপরে আপনি যখন ফাস্টিং ভাঙছেন, তখন আপনি প্রথমে একদম খালি পেটে বেশি উষ্ণ চা আমরা যেভাবে খাই, গরম না খাওয়াই ভালো, তার আগে অল্প কিছু আপনার খেয়ে নেওয়া উচিত। একদম খালি পেটে খেলে সেটা আমাদের পেটের নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। চা এটা শ্যামপল্লী, এটা পরের দিকে আয়ুর্বেদে আসে, প্রথমে এটা ছিল না।
আয়ুর্বেদের মূল সংহিতায় এটা ছিল না, ফলে চায়ের জন্য ডাইরেক্ট ওখানে বলা নেই। কিন্তু যদি আপনি চা যারা খান, এটা যদি আপনি নেশা হিসাবে খান তাহলে নেশা সবসময় বর্জ্যেত। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন স্বাস্থ্যের নাম করে চায়ের সঙ্গে অনেকে তুলসী পাতা মিশিয়ে দিচ্ছেন, বা গলা একটু খুসখুস করছে আপনি তুলসী পাতা দিয়ে খাচ্ছেন। মাথায় রাখতে হবে সর্বতুলসী, এটা দুধ দিয়ে খাওয়া বর্জ্যেত, খাওয়া যাবে না। ফলে আপনি তুলসী পাতা চিবিয়ে চা খাবেন অথবা তুলসী মিশিয়ে চা খাবেন, সেটা কিন্তু করবেন না। যদি খেতে হয় তাহলে আপনি কিছু খেয়ে খাবেন। 2 নম্বর হচ্ছে অনেকে ওটস খান। ওটস আয়ুর্বেদের মতে হচ্ছে এটা নিকৃষ্ট সুকোধান্য, এটা হচ্ছে ত্রিমল বর্ধক। যারা ডায়াবেটিক তারা ক্যালোরির ভয়ে এটা খাচ্ছেন বটে, কিন্তু এটা আয়ুর্বেদ সম্মত নয়, এটা নিকৃষ্ট বলা হয়েছে। ওটসের নানা ধরনের পদ আপনি যদি রোজ খান, এটা আপনাকে পুষ্টি তো কিছুই দেবে না, একটা বেলি ফিলিং হচ্ছে। সবথেকে বড় কথা, প্রমেহ বা ডায়াবেটিসে মন্ড করে কিছু খেতে হয় না, কিন্তু আমরা ওটস সবসময় একটা মন্ড করে খাই। ওটসের যে এই ধরনের প্রয়োগ, এটা কিন্তু প্রমেহ যাদের তাদের না খাওয়াই ভালো। ফলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের যে দেশি খাবার ছিল, চিড়ে মুড়ি ইত্যাদি, সপ্তাহে 1 দিন লুচি রুটি সুজি, এগুলো অনেক স্বাস্থ্যকর এবং প্রয়োজনীয় খাবার। রাত্রিবেলা অনেক ড্রাই ফ্রুটসের ব্যবহার দিন দিন বাড়ছে বাঙালির মধ্যে, এবং বোধহয় সবার মধ্যেই, যে দীর্ঘ সময় খালি পেট থাকছি, সেই সময় একটু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে একটু কিশমিশ ভেজানো জল কিশমিশ সহ খেয়ে নিলাম, এরকম একটা প্রচলিত পথ অনেকেই ফলো করছেন। ড্রাই ফ্রুট আমাদের ক্লাইমেটিক জোনে কতটা ঠিকঠাক? ড্রাই ফ্রুটসটার গুণাবলী দিয়ে যদি আমরা বিচার করি, ড্রাই ফ্রুটস আমাদের এই আনব দেশেও চলতে পারে, এতে অসুবিধে কিছু নেই, খাওয়া যেতে পারে। বিশেষ করে যদি আপনি, যেহেতু প্রথমেই আপনি বললেন যে কিশমিশ ভেজানো জল, কিশমিশটা কিন্তু আমাদের জন্য পথ্য, আমাদের আমরা খেতে পারি কিশমিশ ভেজানো। কিন্তু কিছু কিছু যদি আপনি প্রমেহ বা থাইরয়েডে ভুগছেন বা হার্টের কিছু সমস্যায় ভুগছেন, তাহলে বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাদ্যগুলো, যেমন আমন্ড বা অন্য কোনো ধরনের বাদাম, এইগুলো একটু ড্রাই ফ্রুটে অ্যাভয়েড করা ভালো, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে। এইগুলো কিন্তু খেজুর ইত্যাদি খাওয়া যেতে পারে, এগুলো খুবই পুষ্টিকর, সমহর, মানে ক্লান্তি দূর করে, খাওয়া যেতে পারে। আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, হ্যালো, পরবর্তী প্রশ্ন তার কাছ থেকে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বেলনা থেকে মোহাম্মদ আলী আরাফাত বলছি। যে ডাক্তার বাবুকে আমার প্রশ্ন হচ্ছে যে ওই কালো জিরে আর মধু রাত্রে শোয়ার আগে খেলে কতটা উপকার হবে? কিসের জন্য খেতে চান? কিসের জন্য আপনি খাবেন? হঠাৎ করে খেতে যাবেনই বা কেন? না, কালো জিরে মধু খেলে উপকার হবে কিনা আমি জানি না, তবে যে প্রশ্নটা আমার মনে এসছে যে ডিটক্স ওয়াটার এখন একটা ফ্যাশন এসছে, সেটা কতটা উপকারী? আমি একটি কথাই বলছি যে আমরা সবসময় ভাববো এর পেছনে সিদ্ধান্তটা কি। আয়ুর্বেদ এমন একটি বিজ্ঞান, সমস্ত খাদ্যের পেছনে তার একটা বিজ্ঞান আছে, যে এটা এই কারণে আমাদের আয়ুর্বেদের এই বিজ্ঞান কিছু গুণের উপর ডিপেন্ড করে। একটা খাদ্যের কী গুণ আছে সেটা কার সঙ্গে খাওয়া যাবে, এই যে বিরুদ্ধ কথা যেটা বলছিলাম, যে ওটা বিরোধ হচ্ছে কি না। ফলে আমাদের এটা ভাবতে হবে যে আমরা যে খাবারগুলি খাচ্ছি সেটা বিরুদ্ধ কি না, এইটা হচ্ছে আমাদের বেসিক ফ্যাক্টর। এইটা যদি আমরা মাথায় রেখে যে কোনো, এই যে ডিটক্স ওয়াটার বিষয়টা কি, বিষয়টা তো আমাদের বুঝতে হবে। ডিটক্স ওয়াটার সম্বন্ধে আমি তো এমনি দেখছিলাম, কেউ বলে অ্যালকালি ওয়াটার, তারপরে কি ম্যাগনেটের মধ্যে ঢুকিয়ে রাখার, এর যে গুণাবলী তারা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন। আমাদের আয়ুর্বেদে এই জাতীয় কথা বলা হয়নি। জলের গুণ আছে, বিভিন্ন ধরনের অন্তরিক্ষ জল, বিভিন্ন পুষ্করিণীর জল, তার গুণাবলী আছে, কিন্তু এই যে ডিটক্স ওয়াটারের কনসেপ্ট এই মুহূর্তে আয়ুর্বেদ দ্বারা সিদ্ধ হয়নি। ফলে এই বিষয়ে আমার কোনো মতামত নেই। জলের কথায় থাকছি না, দুধের কথায় আসছি। কথায় বলে দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোনার ছেলে কবে হবে? দুধ কেন খাবে? ক ধরনের দুধ আছে? আয়ুর্বেদে মোটামুটি 8 ধরনের দুধের কথা বলা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরুর দুধ। ইদানিং অনেক ডাক্তারবাবু বারণ করে দেন বাচ্চাদের দুধ খাওয়ানো, যে দুধ হচ্ছে গরুর খাদ্য, গরুর বাচ্চা দুধ খাবে, অনেকে এই ধরনের কথা বলেন। কিন্তু আমাদের আয়ুর্বেদে আজ দীর্ঘ 5000 বছর ধরে দুধটাকে একটি সুপথ্য সুষম খাদ্য হিসাবেই বলা হয়েছে। এবং আমাদের আয়ুর্বেদে ওজো বলে একটি জিনিসের কথা বলা আছে, যেটা আমাদের শরীরের ভাইটালিটি, আমাদের ইমিউনিটি মেনটেন করে।
সেই ওজের যে 10টি গুণ আছে, সেই 10টি গুণ হচ্ছে দুধের সমতুল, এবং গরুর দুধে এটা আমরা পাই। এছাড়াও মোষের দুধ, ছাগলের দুধ, উটের দুধ, গাধার দুধ, নারী দুগ্ধ এই ধরনের আছে, এবং প্রত্যেকটির একটা ঔষধি গুণাবলী আছে। যেমন ধরুন মোষের দুধ হচ্ছে খুব গুরু এবং নিদ্রাকারক। যারা অনিদ্রায় ভুগছেন এবং যাদের প্রচণ্ড খিদে পায়, অত্যগ্নি মানে ভস্যকাগ্নি, একদম প্রচুর পরিমাণ খাদ্য খান, তাদের জন্য মোষের দুধ যেমন খুব ভালো। যারা অ্যাসাইটিসে ভোগেন তাদের জন্য উটের দুধ খুব ভালো। যারা টিউবারকুলোসিস এবং বিভিন্ন ধরনের শরীরের ইমাসিয়েশন হচ্ছে, তাদের জন্য ছাগলের দুধ ভালো। যারা অপস্মার বা এপিলেপসি রোগে ভুগছেন, তাদের জন্য গাধার দুধ ভালো। ফলে অনেক ধরনের দুধ আছে। আমরা আয়ুর্বেদে সবসময় দুধ খাওয়ার পক্ষে, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, এখানেও একটা বিরুদ্ধতা আছে। অধিকাংশ ছেলেমেয়ের বাবা মা আজকাল কমপ্লেন করেন, ছোটোবেলায় যারা বাচ্চা ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগে সকালে দুধ খেয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে বমি করে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে দুধ একদম সকালবেলা খেতে নেই। আয়ুর্বেদ মতে সকালবেলা হচ্ছে কফের সময়, দুধ হচ্ছে কফবর্ধক। দুধ যদি খেতে হয় দুপুরবেলা খাওয়া যেতে পারে, সন্ধ্যের সময় দিতে পারেন, কিন্তু সকালবেলা খেলে সমস্যা হবে, বাচ্চা বমি করবে। বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার। আমি জয়দেব ব্যানার্জি বলছি, সিঙ্গুর বলরামবাটি, হুগলি থেকে। বলুন। আমি স্যারকে একটা জিনিস জানতে চাইছি, এই চ্যবনপ্রাশ সম্পর্কে একটু বলুন না, কোন অবস্থায় কিভাবে খাবো? আমার 72 বছর বয়স। সঙ্গে থাকুন। 72 বছরে চ্যবনপ্রাশ খাবে না 12 বছরে খাবে? কখন কিভাবে খাবে? সবসময় বলা হয়েছে পূর্বে বয়সী মধ্যে বা রসাদিনাম রসায়নম। রসায়ন, চ্যবনপ্রাশ হচ্ছে একটি রসায়ন, এবং আমরা যে জানি এটা চ্যবনমণির তৈরি করা একটা জরানাশক, মানে বয়স্থাপক ওষুধ। এটা হচ্ছে জরা রোধ করে, বয়স সহজে বাড়তে দেয় না। অত্যন্ত ভালো একটি কম্পোজিশনের ওষুধ এটি। যদি কেউ ছোটোবেলা থেকেই খায় খুবই ভালো। এটা নিত্য সেবনীয় রসায়ন। আমি বলি যে ওষুধ নিজে নিজে কখনো খেতে নেই, কিন্তু চ্যবনপ্রাশ খাওয়া যায়। বয়সকালে তো খাওয়াই যায়। যারা বিভিন্ন শ্বাস কাশ এই ধরনের রোগে ভোগেন, বা যার ইমিউনিটি ফল করেছে, বা এমনি বয়সজনিত কারণে যারা ভুগছেন, তারা কিন্তু চ্যবনপ্রাশ নিত্য সেবন করতে পারেন। অরুণ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে লিখছেন, আমি একজন সিনিয়র সিটিজেন, সুগার প্রেশার নেই, রোজ দুটো একটা মিষ্টি খাই, সপ্তাহে একদিন পাঁঠার মাংস, চলবে কি? মধু খেলে কি সুগার বাড়ে না? একদম চলবে। আপনি নিশ্চিন্তে খান, কোনো সমস্যা নেই। আপনার যেহেতু কোনো সমস্যা নেই, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় খান। সপ্তাহে একদিন আপনি মাংস খেতেই পারেন, তবে মাংস খেয়ে দুপুরে ঘুমিয়ে যাবেন না, কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল খাবেন না মাংস খেয়ে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে প্রশ্নটা কি করেছেন, মধু খেলে কি সুগার বাড়ে না? মধু অ্যাকচুয়ালি আয়ুর্বেদে যত প্রমেহ, আমাদের প্রমেহটা অনেকটাই ডায়াবেটিসের কাছাকাছি, সব কিছুতে মধু দিয়ে ওষুধ খেতে বলা আছে। একটা মধু দিয়ে তৈরি আসবও আছে, কিন্তু দেখা যাচ্ছে এখনকার যে মধু, সেই খেয়ে অনেকেই কমপ্লেন করেন যে মধু খেলে সুগার বেড়ে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে, যারা এই মধু মক্ষী পালন করেন, তারা তাকে যে খাবার দিচ্ছেন, তারা তো দিচ্ছেন গুড় জল। বাজারে এত গাছ কই যে ফুলের মধু সংগ্রহ করবে? তাকে খেতে দেওয়া হচ্ছে গুড় জল। ফলে গুড় জল খেয়ে ওই যে মৌমাছি যে মধু নিঃসরণ করছে, তার গুণাবলী কী হবে সেটা বলা খুব মুশকিল। আর বিভিন্ন কোম্পানি তারা কি ধরনের সততা মেনটেন করছে আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু মধু খেলে আইডিয়ালি ব্লাড সুগার বাড়ার কথা নয়। সৌমিত্র মুখার্জি খড়দহ, উত্তর 24 পরগনা থেকে আমাদের ফেসবুক পেজে প্রশ্ন রেখেছেন যে ওনার মেয়ের কথা বলেছেন। মেয়ের বয়স 19 বছর, পিরিয়ডের সমস্যা আছে, তার জন্য বাজার চলতি একটি ওষুধ উনি খাওয়ান। এটা কি ঠিকঠাক করছেন উনি, মানে ঠিক কাজ করছেন কি? প্রশ্নটাই তো অসম্পূর্ণ। আপনি বাজার চলতি বলছেন মানে আমাকে ধরে নিতে হবে আপনি অসগারিষ্ট খাওয়াচ্ছেন। যদি মানে এটা কমনলি সবাই ব্যবহার করে। সবসময় যদি পিরিয়ডের সমস্যা হয় চিকিৎসকে দেখান, এবং আমি একটু কোশ্চেনটা অন্যভাবে করে দিই। পিসিওডি সমস্যা যাদের আছে, তারা কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পারে? মানে আয়ুর্বেদিকে তার ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, আমি বলছি, আপনি চিকিৎসককে দেখালে তিনি হয়তো অসগারিষ্টই খাওয়াবেন, কিন্তু আপনি দেখিয়ে খাওয়ান দয়া করে। আর পিসিওডি এখন একটা কমন সমস্যা, এবং তারও একটা মূল কারণ হচ্ছে এই আমাদের লাইফস্টাইল, এবং এই চকলেট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া, দুপুরে ঘুমানো ইত্যাদি ইত্যাদি, যেগুলো ডায়াবেটিসের কারণ, কম বেশি এর সঙ্গেও তার সামঞ্জস্য রয়েছে। পিসিওডি
খুব ভালো চিকিৎসা আছে আয়ুর্বেদে। আপনি আমাদের হাসপাতালে বা অন্য কোনো আপনাদের নিকটবর্তী আয়ুর্বেদ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। 6 মাস 1 বছর ওষুধ খেলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পিসিওডি ঠিক হয়ে যায়। ফেসবুক পেজে আরও একটি প্রশ্ন, সুবীর চট্টোপাধ্যায় জানতে চাইছেন অ্যাসিডিটি থাকলে সকালবেলা খালি পেটে আমন্ড ও ছোলা খাওয়া কি ঠিক? একদম নয়, খাবেন না। এইবার একটা খুব বিতর্কিত প্রশ্ন। আমি প্রথমে ভাবছিলাম প্রশ্নটা করব কিনা, কিন্তু যেহেতু শ্রোতা বন্ধুরা আমাদের লিখেছেন আমি প্রশ্নটা করছি। আমি ন্যাশনাল আয়ুর্বেদিক হসপিটাল সল্টলেকে দেখিয়ে ওনাদের দেওয়া কৃচ্ছমূত্র আরও কিছু ওষুধ খাই। কিছুদিন পরে দেখি আমার ব্লাড প্রেশার অস্বাভাবিকভাবে ফল করে। আয়ুর্বেদিক ওষুধ খেলে কি এমন হতে পারে? দিলীপ কুমার শীল, পশ্চিম দাসপাড়া, সোনারপুর থেকে লিখছেন। কৃচ্ছমূত্রটা কি জিনিস? মূত্রকৃচ্ছ একটা রোগের নাম, কিন্তু কৃচ্ছমূত্র বলে কোনো ওষুধ নেই। মূত্রকৃচ্ছ হচ্ছে ইউরিনারি এক ধরনের প্রবলেম। হয়তো ডায়াগনোসিসটাকে তিনি ওষুধ হিসেবে ভাবছেন কিনা আমি জানি না। কোনো কিছু যদি অ্যাব্রাপ্ট ফল হয় তাহলে অবশ্যই চিকিৎসকের নজরে আনা উচিত কী কারণে এটা হয়েছে। তিনি প্রেশারের জন্য কোনো ওষুধ খেয়ে তার কমেছে কিনা সেটা তো পরিষ্কার নয়। ফলে কৃচ্ছমূত্র বলে কোনো ওষুধ নেই। বন্ধু আছেন, সরাসরি যাবো বন্ধুর কাছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে অশ্বিনী কুমার সিং বলছি। বলুন। বলছি কি ঘি খাওয়াটা মানে কতটা উপকারী এবং খেলে কোন সময়টা খেতে হবে? আয়ুর্বেদে ঘি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটি স্নেহ। আমাদের শরীর হচ্ছে স্নেহাময়ংহি শরীরম, আমাদের শরীর হচ্ছে স্নেহ দিয়ে তৈরি। দীর্ঘদিন মুফা পুফার চক্করে ঘি খাওয়া আমাদের প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আয়ুর্বেদে সবসময় ঘি খাওয়ার পক্ষে বলে। এবং ঘির যদি স্মোক পয়েন্ট দেখেন, এটা যে কোনো আমাদের তেলের থেকে বেশি, প্রায় 252 ডিগ্রি সেন্টিগ্রেড এর স্মোক পয়েন্ট। মানে ভাজা পোড়ার জন্য আগে তো ঘি খাওয়া হতো, কিন্তু মুশকিলটা হচ্ছে এখন ঘি খেলে যে সমস্যাটি হচ্ছে, আপনি যে কোলেস্টেরল ইত্যাদি লিপিড বেড়ে যাওয়ার যে সমস্ত কথা বলবেন, হার্টের জন্য আপনার ডাক্তারবাবু বারণ করে দিয়েছে। আমি সবসময় একটা কথা বলবো, আমার কথা শুনে আপনার ডাক্তারবাবুর কথার অমান্য করার দরকার নেই। আপনার ডাক্তারবাবু যাকে দেখাচ্ছেন তিনি যদি আপনাকে ঘি বারণ করতে বলেন তাহলে ঘি সে কথা শুনবেন। কিন্তু আয়ুর্বেদের যদি মত আপনি জানতে চান তাহলে ঘি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এবং আমরা এই পঞ্চকর্মে প্রচুর রোগে, বিশেষ করে এই কোলেস্টেরল রোগেও লিপিড যাদের বাড়ে, আমরা তো ঘি খাওয়াই। ঘি খাওয়ানোর পরে দেখা যায় তার কমে যায়, মেডিকেটেড ঘি খাওয়াই কিন্তু কমে যায় তাতে। ঘি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এবং বিভিন্ন ধরনের যে আমাদের আর্থ্রাইটিস, সেখানে ঘি না খাওয়ার জন্য আমাদের এই প্রবলেমগুলি হচ্ছে। কিন্তু ঘির একটা বিষয় আছে, ঘি 3 প্রকার হয়, দধিত্থ, শরত্থ এবং নবনীতত্থ। অনেকে সর জমিয়ে করেন, অনেকে দই পচিয়ে করেন, অনেকে আবার নবনীত বানিয়ে সেখান থেকে ঘি বানান। সব থেকে ভালো হচ্ছে নবনীতত্থ। নবনীত থেকে যে ঘিটা বানানো হয় সেটা বাজারে পাওয়া যায় না, সেটা বাড়িতেই একমাত্র সম্ভব। কিন্তু সেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে খেতে হবে, সেটা রাখা যায় না, বানিয়ে বানিয়ে খেতে হবে। এছাড়া যে ঘিগুলি, যদি আপনি ঘি খান, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি তো আজকাল বিজ্ঞানের কারণে আপনি জানেন এটা হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফলে আপনি যদি ঘি খান দিয়ে ঘুমন, দুপুরবেলা ঘুমন, দুপুরবেলা ঘুম সর্বথা বর্জন করুন। দুপুরবেলা ঘুমানো যাবে না। গ্রীষ্মকালে অল্প একটু ঘুমানো যদিও পারমিশন আছে আয়ুর্বেদে, নাহলে সব সময় দিবানিদ্রা, প্রমেহ এবং এই কোলেস্টেরল বা হৃদরোগের কারণ, এখানে ঘুমানো যাবে না। আপনি যদি না করেন, আপনি যদি ডেলি কাজকর্ম করেন, ব্যায়াম করেন এবং ঘি খান, আপনি সুস্থ থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনার বাতাব্যাধি হবে না। একজন লিসনারের প্রশ্ন রয়েছে, গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা কি? শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, কলকাতা থেকে। চিকিৎসা কি আমি এখানে কিভাবে আপনাকে বলবো? গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা আয়ুর্বেদে সম্ভব, আমি এইটুকু বলতে পারি। বিভিন্ন ধরনের ওষুধ তো আমি আপনাকে এখানে প্রেসক্রাইব করবো না, আপনি আপনার কি সমস্যা আমি না জেনে। কিন্তু গ্যাস্ট্রিক আলসারের জন্য আপনি আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, খাবার ঠিকঠাক করে খান, বেশি রুক্ষ কিছু খাবেন না। একটা জিনিস আমি আপাতত বলে দিচ্ছি যে এটা আপনি করে দেখতে পারেন, যেহেতু এটা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। একটু ধনে ভিজানো জল খান, আপনি আরাম পাবেন, উল্টোপাল্টা ওষুধ খাবেন না। আরও একটা প্রশ্ন, সকালে জলে ভিজে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কি? প্রথম কথা হচ্ছে যে ছোলা অত্যন্ত উপকারী একটি বিষয়, কিন্তু আমরা কিছু রোগে এটাকে বারণ করি। আপনি যদি বিভিন্ন ধরনের বাতব্যাধিতে, মানে আর্থ্রাইটিস, স্পন্ডিলোসিস বা শ্বাসকষ্ট,
স্কিনের প্রবলেম, হার্টের রোগে ভোগেন, তাহলে আপনি কিন্তু ছোলা ব্যবহার করবেন না। আর যদি আপনি স্প্রাউটের কথা বলেন, যে আজকাল অনেকে ভিজিয়ে তার অঙ্কুরোদ্গম হবে, আয়ুর্বেদে কিন্তু এটাকে বলা হয় বিরূঢ়। এই যে স্প্রাউট, অঙ্কুরোদ্গম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বার্ধক্য ডেকে আনে। একমাত্র আপনি যদি ব্যায়ামশালী না হন, তাহলে এই জাতীয় স্প্রাউট খাবেন না। এটা ক্যালোরির জন্য খুব ভালো, কিন্তু আয়ুর্বেদ সম্মত নয়। আপনি যদি ব্যায়াম করেন, একমাত্র আপনি খেতে পারেন, নাহলে ওই ক্যালোরি ডাইজেস্ট, সারাদিন ঘুমিয়ে অলস জীবনযাপন করে আপনি তাকে ডাইজেস্ট করতে পারবেন না। ও তখন কি করবে, আপনার জরার খুব শীঘ্রই ডেকে আনবে, আপনার খুব তাড়াতাড়ি বার্ধক্য আসবে। আমাদের বিশ্বজিৎ অনেকক্ষণ ধরে অনেক অপেক্ষায় আছে। অনেক প্রশ্ন নিয়ে আছে, আর অনেক প্রশ্ন আসছে যেগুলোর উত্তর আপনি বলে দিয়েছেন। যেমন অনিন্দিতা রয়চৌধুরী বেহালা থেকে লিখছেন, আমরা অনেক সময় দই দিয়ে মাংস রান্না করি, কতটা স্বাস্থ্যকর বলেই দিয়েছেন, হ্যাঁ, স্বাস্থ্যকর এটা নয়, খুব সেটা নিয়ে আমরা বিস্তৃত যাচ্ছি না। আলোচনা হয়েছে। আমার যে প্রশ্নটা, আপনি এতক্ষণ ঘিয়ের কথা বলছিলেন, আমার চারবাগদের কথা মনে পড়ছিল, যে ঋণ করে ঘি খাওয়ার হ্যাঁ। কথা, কিন্তু সেখান থেকে আমি চলে আসছি ঘি থেকে যে তেল, এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে আশঙ্কা, যে কোন তেল খাবো, সর্ষের তেল খাবো নাকি অন্য জাতীয় তেল খাবো, আয়ুর্বেদ কোন তেল খাওয়ার কথা বলে? আমাদের এখানে অনেক রকম গল্প আছে। একটা বাজার ব্যাপারটাই আমাদের তেলের কনসেপ্টটাকে বদলে দিয়েছে। তেল সবসময় অঞ্চল ভিত্তিক হওয়া উচিত। যেমন আমাদের উত্তরার্ধে আমরা সর্ষের তেল খাই, এবং সর্ষের তেল অত্যন্ত ব্যালেন্সড একটা তেল। সাউথে নারকেল তেল খায়, তাদের ওইটাই প্রচলিত বেশি এবং ওটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাদের জন্য ওটাই ভালো। তিল তেল, আয়ুর্বেদের শ্রেষ্ঠ তেল বলা হয়েছে তিল তেল। মূলত তেলগুলোকে ভাগ করা হয় তার স্মোক পয়েন্টের উপর, তার জ্বলনাঙ্ক, কোন টেম্পারেচারে আমি কি পারপাসে ব্যবহার করছি তার উপর তেলটা। যেমন আমি খাবারের ড্রেসিংয়ের জন্য ব্যবহার করছি, আমি সেখানে অতসির তেল ব্যবহার করতে পারি। কিন্তু এই যে ধরুন স্টাইলের জন্য আপনি জলপাই অলিভ অয়েলের যে তেল ব্যবহার করছেন, সেটা মোটেও আমাদের জন্য নয়, সেটা ইটালিয়ান খাবারের জন্য। ওর বিশেষ করে যেটা ভার্জিন, তার জ্বলনাঙ্ক অত্যন্ত কম, এগুলো লো স্মোক পয়েন্ট এদের। ফলে আপনি সেই তেল খেয়ে আপনার কোন ধরনের স্নিগ্ধতা আসবে? আপনি দেখবেন অলিভ অয়েল খুব পাতলা, তেলের স্নেহগুণটা থাকা দরকার। আবার বলা হচ্ছে মুফার গল্প বলা হচ্ছে, মুফাও উপকারী, পুফাও উপকারী। পুফা বিভিন্ন ধরনের কগনিটিভ ফাংশন, এপিলেপসি, মাথার ব্রেন ওয়ার্ক, এইসবের জন্য পুফা ভালো। মুফা আবার ভালো কিসের জন্য? কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এদিকে বলা হচ্ছে পুফাতে হার্ট অ্যাটাক কম হয়, এদিকে বলা হচ্ছে সর্ষের তেল। সব মিলে এই পুফার গল্প যদি বাদ দেওয়া হয়, আমাদের যদি একটি তেল খেতে হয়, আগে বিভিন্ন বৈজ্ঞানিক এবং চিকিৎসক মহল বলা শুরু করলেন যে সানফ্লাওয়ার খাওয়ান, এবং বিশেষ ব্র্যান্ডের সানফ্লাওয়ার খাওয়ান, সর্ষের তেলকে ব্রাপ্ত করে দেওয়া হলো, আমাদের দেশে সর্ষের তেল উঠে গেল। কিন্তু এখন আবার বলা হচ্ছে সব তেল মিশিয়ে খান, যদি একটাই খাবেন সর্ষের তেলই খান। আমরা তো আয়ুর্বেদে বরাবরই বলছি সর্ষের তেল খাওয়ান। না, আর একটা তেলের কথা খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধানের তুষের তেল। তুষের তেল এটা নতুন এসছে এখন, রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েলেরও স্মোক পয়েন্ট খারাপ নয়, ওটা ভাজা পোড়ার জন্য ঠিক আছে, আপনি একদিন ভাজার জন্য, কিন্তু নিত্য সেবনীয় তেলের মধ্যে এগুলো পড়ছে না। যেমন এই যে স্যাফ্লাওয়ার অয়েল, এটা কুসুম্ভ বীজ তৈল, আয়ুর্বেদেরকে নিকৃষ্ট বলা আছে। কিসের জন্য নিকৃষ্ট? না, এগুলো হৃদরোগ বা ধমনী প্রতিচয় করে, আর আমরা হার্টের জন্যই সেই সমস্ত তেল ব্যবহার করছি। আমরা সবসময় সংস্কৃতি মেনে চলার পক্ষে, যে জায়গায় যে তেলটি বলা হয়েছে বা সংস্কৃতিতে দীর্ঘদিন ব্যবহার হচ্ছে সেই তেল খান, কিন্তু তেল অতিরিক্ত খাবেন না। তেল অতিরিক্ত খাওয়ার জিনিস নয়, কোনো শাস্ত্রই বলছে না অতিরিক্ত তেল খেতে, কিন্তু আপনার প্রয়োজনীয় যে তেল, আপনার লোকালি যেটা হয়, আপনি তেল খান, অত্যন্ত ভালো। সর্ষের তেল খান, একটাই যদি তেল খান সর্ষের তেল খান। আপনি সাউথের লোক হলে নারকেল তেল খান, কোনো অসুবিধা নেই। আমরা তেলের কথা বললাম, ঘিয়ের কথা বললাম, মাখনের কথা বলিনি, সে আলোচনা করব। তবে তার আগে আমাদের তো সময় খুব কম, এখন বেশি সময় আর নেই, কিন্তু যেটা আয়ুর্বেদ ফল খাওয়ার ক্ষেত্রে কোন ফলগুলো খেতে সাজেস্ট করে, এবং সময় কোন সময়? ফলের সব সময় ফল খাওয়ার নিয়ম হচ্ছে সিজনাল ফল খান। যে সময় যে ফল ফলে, ঈশ্বর যদি আমরা মানি, যদি মনে করি যে প্রকৃতি যা দেন আমাদের সেই সময় অনুযায়ী ফল দেন। যেমন গ্রীষ্মকালে আমরা আম পাই, বিভিন্ন সময় যে ফল, সিজনাল ফল আপনি সবসময় খাবেন। ফল যারা উপবাস করেন তারা প্রথমেই ফল খান, কিন্তু বলা হয়েছে ভরা পেটে
ফল খালি পেটে যাবে। হ্যাঁ, ভরা পেটে ফল। তার কারণ হচ্ছে যদি অম্ল ফল হয় তাহলে সেটা খালি পেটে খেলে অনেক সময় অ্যাসিডিটির কারণ ঘটায়। ফল এবার আপনি কিভাবে খাবেন? ফল অনেক সময় খাওয়ার সঙ্গে আপনি খেতে পারেন, অথবা শুধু আপনি এমনি খেতে পারেন, যে আপনি ফল খাইয়ে পেট ভরাচ্ছেন। আপনি সকালে বাড়ি থেকে ভাত খেয়ে এসছেন, দুপুরে আপনি একটু ফলাহার করে নিচ্ছেন আপনার খিদে পাবে বলে, তার জন্য মাত্রা কিন্তু আলাদা বলা হচ্ছে। যদি আপনি ফল শুধুমাত্র খান তাহলে 2 পল মানে প্রায় 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত আপনি ফল খাবেন, তার বেশি না। আর যদি আপনি খাবারের সঙ্গে খান 50 গ্রামের বেশি ফল খাওয়ার দরকার নেই। ফল সবসময় সিজনাল হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফল সবসময়, এই যে মিল্কশেক খাচ্ছেন আপনি, একটা বাজারে দাঁড়িয়ে হঠাৎ করে যেতে যেতে একটু মিল্কশেক খেয়ে নিলাম, একটা স্বাস্থ্যকর কিছু খাচ্ছি ভেবে, মিল্কশেক কী দেওয়া হচ্ছে? দইয়ের সঙ্গে ফল। অম্লদ্রব্য সবসময় পয়সা, দুধ বা এর সঙ্গে খাওয়া বর্জ্যেত, কেননা এতে বিভিন্ন ধরনের হার্টের এবং বিভিন্ন ধরনের চর্মরোগ তৈরি হয়। ফল ওইভাবে খাওয়া হয় না। মিল্কশেক অত্যন্ত, একদিন আধদিন খেলেন ঠিক আছে, কিন্তু সবসময় খাওয়া যাবে না। আপনি সিজনাল ফলের কথা বললেন, কিন্তু যে সিজনাল ফল বলছেন বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়ায় তো আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে কি করা হবে? এখন যেমন খুব স্টাইল উঠেছে যে বিদেশি ফল এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো কি উপকারী? এটা আমাদের জন্য খুব একটা সমস্যা, চাপের বিষয়ও। বিদেশি ফল, বিদেশের এখন মুক্ত বাণিজ্য হওয়ার জন্য সব যে ফল ঢুকে পড়ছে তার যে গুণাবলী, এটা আমাদের কাছেও পরিষ্কার নয়। বিভিন্ন ধরনের ফল আসছে, ড্রাগন ফ্রুটস বলা হচ্ছে এটা ব্লাড সুগারের জন্য ভালো নাকি, কিন্তু আমরা তো তার গুণ জানি না, মানে ওটা আয়ুর্বেদ সম্মত কি না তার জন্য সময় লাগবে, ওটা গবেষণা করতে হবে, ওটা ভাবতে হবে, ওর গুণাবলী বিচার করতে হবে। নেটে বলে দিচ্ছে এটার জন্য ভালো, সেটা ব্যবসার জন্য অনেক কথা অনেকে বলে। ফলে এই যে বিদেশি ফল কতখানি খাওয়া যুক্তিসঙ্গত, এবং সব থেকে বড় কথা, ফল আমরা জানি 2 দিনের বেশি থাকে না। আপনি যখনই ওটাকে নিয়ে আসছেন বিদেশ থেকে, সেটা কোনো না কোনোভাবে আসছে এবং তাকে কিছু না কিছুভাবে সংরক্ষিত করা হচ্ছে, কোনো কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে, তাহলে আমি ফলের গুণ পাচ্ছি না। আচ্ছা, ফলের কথায় চলে আসছি যখন, তখন আরও একবার আমরা গাছে ফিরি। বিশ্বজিতের অসম্পূর্ণ প্রশ্ন যে ছাদ বাগানে কোন ধরনের গাছ লাগালে যেগুলো থেকে আমাদের আয়ুর্বেদীয় কিছু উপকরণ আমরা পেতে পারি এবং সেগুলো সরাসরি গ্রহণ করতে পারি, কোন ধরনের গাছ? আমরা স্বাভাবিকভাবে আমরা মনে করি কি, এই একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছিলেন সস্তায় ওষুধের প্রচুর দাম। আয়ুর্বেদে কিচেন মশলা এবং কিচেন গার্ডেন, এই দুটো আগে আমাদের বাংলায় একটা বৈদ্যগিন্নি পরম্পরা ছিল, বা ঠাকুমাদের পরম্পরা ছিল, যেটা মুষ্টিযোগ চিকিৎসা হিসেবে প্রচলিত, যে তারা এইসব ঘরের মশলাপাতি দিয়েই বিভিন্ন ইমার্জেন্সি, একটা ডাক্তার বৈদ্যের কাছে পাঠাতে সময় লাগতো। আপনার বাড়িতে আছে কালো জিরে আছে, জিরে আছে, হলুদ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, এইগুলো দিয়ে হিং আছে, মিরাকল করা যায়। হিং দিয়ে একটা হার্টের অ্যাটাক আটকে দেওয়া যায়, এগুলোতে মিরাকল কাজ হয়। আর কিছু গাছের যদি আপনি চাষ করেন বাড়িতে, যেহেতু এখন সবাই ছোট একটা বাগান, টব বাগান করেন, কিছু কিছু গাছ, যেমন বাড়িতে অ্যালোভেরা, ঘৃতকুমারী, এটা অত্যন্ত উপকারী। পোকামাকড় কামড়ালো, বিছে কামড়ালো, বিভিন্ন ধরনের স্ট্রিং বাইট এবং বিভিন্ন ধরনের, কোথাও র্যাশ হলো, চুলকানি হলো, চুল পড়ায়, শরীর জ্বালা পোড়া, বিভিন্ন ধরনের রোগে ঘৃতকুমারী কিন্তু একদম অভ্যর্থ একটা ঔষধ। বাড়িতে যদি থাকে আপনি ঘৃতকুমারীর চাষ করুন। 2 নম্বর হচ্ছে তুলসী পাতা। কফ কাশি আমাদের লেগেই থাকে, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, কফ কাশি, বিভিন্ন ধরনের ইনফেকশন, স্কিনের রোগ, তুলসী পাতা অত্যন্ত উপকারী একটি হার্ব। তুলসী পাতা আপনি রাখতে পারেন। ধনে এবং ধনে পাতা, ধনে পাতা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে ধনে, এই বিভিন্ন ধরনের অ্যাসিডিটির প্রবলেমে ধনে ফুটিয়ে জল খাওয়া, ধনে ভিজিয়ে জল খাওয়া, ধনে পাতা লাগানো যেতে পারে। কারি পাতা অত্যন্ত উপকারী একটা প্রমেহনাশক, মানে ডায়াবেটিসে আপনি কারি পাতা ব্যবহার করতে পারেন, আপনার রান্নার জন্যও খুব ভালো। আপনি যদি ছাদে বাগান করেন, নিশিন্দা বা নির্গুন্ডি সুগারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ, সুগারে ব্যবহার করতে পারেন এবং এমনি বিভিন্ন বাতব্যাধিতে ব্যবহার করতে পারেন। একটু তেল দিয়ে ফুটিয়ে ওটা দিয়ে তেল বানিয়ে আপনি গায়ে মালিশ করলে বিভিন্ন ব্যথা যন্ত্রণার থেকে নিরাময় হবে। বিভিন্ন ধরনের কোলেস্টেরলের সমস্যায় নির্গুন্ডি ভালো কাজ করে। মেথি লাগাতে পারেন, আপনি দারচিনি লাগাতে পারেন, যদিও এগুলো খুব বেশি প্রচলিত নয়, কিন্তু দারচিনি অত্যন্ত ভালো একটা ইমার্জেন্সি ওষুধ। এটা সুগার ইনস্ট্যান্ট কমিয়ে দেয়, নিয়মিত দারচিনি খেলে সুগার কমে যায়। দারচিনি, লবঙ্গ, কারি পাতা,
এই ধরনের যে গাছগুলি আমরা কিন্তু ঘরে খুব সুন্দরভাবে এগুলো করতে পারি এবং এদের থেকে আমরা উপকার নিতে পারি। বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাদেরও নমস্কার। বাবলু মোদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দুলাগড়ি চিত্রা থেকে বাবলু বলছি। সময় অল্প, বিশেষ করে বেলবো না। আচ্ছা, এই মৌসুমী লেবুর মধ্যে কতটুকু উপাদান আছে বা খাওয়া কতটুকু উপকারিতা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি খুব ওই বাজারের যে জ্যান্ত মানে পোনা, দেশি পোনা, ওই পোনা মাছের তেল খেতে খুব ভালো, তেল পটকা খুব খেতে ভালোবাসি। তা এইগুলোর জন্য কি আমার কিছু অসুবিধা হতে পারে, না উপকারিতা অপকারিতা কিছু আছে? এইটুকু শুধু বলবেন আমাকে। ধন্যবাদ। মাছ যদি টাটকা হয় তাহলে মাছের তেল অত্যন্ত উপকারী, আপনি খান। মাছের তেল একটা ভালো, এই পুফার উৎস, আমরা যদি পুফা মানে ওটা খুব ভালো উৎস, আপনি মাছের তেল নিশ্চিন্তে খেতে পারেন যদি দেশি। বিশেষ করে বলা হচ্ছে রোহিত মাছ মানে রুই মাছ, এটা শ্রেষ্ঠ মাছের মধ্যে, বাঙালিদের কাছে রুই অন্যতম একটা প্রিয় মাছ। বিভিন্ন ধরনের পক্ষাঘাতে, মাথার রোগে, মাথার বিভিন্ন ধরনের রোগে রুই কিন্তু খুব উপকারী। তো রুই খান, মাছের তেল খান, কোনো অসুবিধা নেই। আর মৌসুমী লেবু সম্পর্কে তো জানেনই, এটা তো আপনি সিজনে খেতে পারেন। এটা অত্যন্ত ভালো একটা ভালো সোর্স ভিটামিন সি, এটা রসায়ন হিসাবেও কাজ করে, খেতে পারেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আপনি গাছের কথা বলেছেন, এই প্রসঙ্গে আরও একটু জানতে চাইবো যে গাছের পাতার, বিভিন্ন গাছের পাতার বা বিভিন্ন গাছের বিভিন্ন অংশের আমরা ব্যবহার আয়ুর্বেদে দেখছি, এটার কি মাত্রা ঠিক কিভাবে আমরা নির্দেশ করব? এটা চিকিৎসকই আপনাকে বলে দেবেন। সব কিছু অপর্যাপ্ত খাওয়ার জন্য নয়, প্রত্যেকটি জিনিসের মাত্রা আছে। আপনি যখন পাতা, সেটা আপনি যদি শুকিয়ে গুঁড়ো করে খান, তার একটা ডোজ আছে, মোটামুটি জেনারেলি 3 থেকে 5 গ্রাম, সেটা ডিপেন্ড করে। এইবার আপনি দারচিনির গুঁড়ো যখন খাবেন, বচা যখন খাবেন, অবশ্যই 3 থেকে 5 গ্রাম নয়, তার পরিমাণ অনেক কমে যাবে। বিভিন্ন দ্রব্য বিশেষে নির্ভর করে। আপনি যখন পাতা ফুটিয়ে খাচ্ছেন, তার মাপ 50 থেকে 100 ml, সেটা আবার দ্রব্য বিশেষে ডিফার করে। আপনি কি হিসেবে খাচ্ছেন, ওটা সরস হিসেবে খাচ্ছেন মানে তার এক্সট্রা ওর জুসটা বের করে খাচ্ছেন, নাকি ওটাকে আপনি গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে খাচ্ছেন, নাকি ওটাকে ফুটিয়ে খাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু মাপ ডিফার করে। আপনি সংশ্লিষ্ট যে ডাক্তারবাবু আছেন তার পরামর্শ নিয়েই খাবেন, কেননা এটা আপনাকে জানতে হবে। এটা অ্যাব্রাপ্ট খাওয়া যায় না, আন্দাজে আন্তাপটি খাওয়া যায় না। আমাদের ফেসবুক পেজে অনেক প্রশ্ন থাকলেও আলাদা আলাদা করে আমরা মেনশন করছি না, কিন্তু পুরো আলোচনাটা যারা শুনেছেন বা শুনবেন পরবর্তীতে আমাদের ফেসবুক লাইভেও যারা দেখবেন বেশিরভাগ বা বোধহয় সবটাই ডাক্তারবাবু আজকে আমাদের কভার করেছেন। অধ্যাপক পুলককান্তি কর আমাদের সঙ্গে রয়েছেন আজকে। তো এই সব বিষয়টাই উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পুরো অনুষ্ঠানটাতে। ঠিক একই কথা বলবো যে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছেন, এখনো মেসেজ করছেন, সব উত্তর দেওয়া আছে, সেগুলোকে নতুন প্রশ্নে যাচ্ছে না। কিন্তু একজন বন্ধু আছেন, শেষ প্রশ্ন খুব তাড়াতাড়ি করবেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কদমতলা থেকে সুজিত দাস বলছি। প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে রসুনের উপকারিতাটা জেনে আমি 1 কোয়া রসুন গরম ভাতে খাই, কিন্তু সহ্য করতে পারছি না। এটা নিয়ে ডাক্তারবাবু যদি একটু সঙ্গে থাকুন। 1 কোয়া রসুন কতটা উপকারী? রসুন খুব ভালো, বিশেষ করে কোলেস্টেরল, যাদের লিপিড বেড়ে গেছে তাদের জন্য, হার্টের রোগে রসুন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ। কিন্তু আপনার যদি সহ্য না হয় তাহলে আপনার থেকে এর থেকে কম পোটেন্সির অন্য কোনো তীক্ষ্ণ ওষুধ খেতে হবে। আপনার যদি সহ্য না হয়, অনেকে সহ্য করতে পারে না, আপনি সেরকম হলে আপনি শুধু ওটা না খেয়ে আপনি 1 কোয়া রসুন না এনে এমনি যে রসুন, ওই রসুনের 1টা কোয়া নিন কি 2টো কোয়া নিন, দিয়ে সেটাকে ভাতের যে একটা প্রথম যে গ্রাসটা নিচ্ছেন তার সঙ্গে ওর ভেতরে পুরে চিবিয়ে খেয়ে নিন। দেখুন যদি এটা সহ্য হয় তাহলে আপনার একই গুণ পাবেন। একেবারে শেষ দিকে আমরা এই কোশ্চেন মানে টেক অ্যাওয়ে আমাদের কোশ্চেন্স থাকে যে আয়ুর্বেদ নিয়ে এত চর্চা করছি, ইমিউনিটি বাড়ানোর জন্যে যে কোনো মানুষ, সে রোগ থাকতেও পারে নাও থাকতে পারে, কি ধরনের আয়ুর্বেদিক ওষুধ বা খাবার দাবার খাবে? আমরা যে বললাম, সুপথ্য খেলে, হিতকারক খাবার খেলেই আপনার শরীরের অটোমেটিক পুষ্টি হবে। আলাদা করে কোনো রসায়ন বা ইমিউনিটি বাড়ানো কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। বাজারে খুব পরিচিত যে সমস্ত ইমিউনিটি বাড়ানোর ওষুধ আছে, অশ্বগন্ধা, এখন বাজারে মোরিঙ্গা খুব প্রচলিত, বহু টাকা দিয়ে মানুষ মোরিঙ্গা কিনে খায়। এটা কিছু না, আপনি যদি সজনে ডাঁটা, সজনের ছাল খান, সজনের গুঁড়ো খান, কম পয়সায় একই জিনিস আপনি খেতে পারেন। এগুলো খুব ভালো ইমিউনিটি বর্ধক, যেমন অশ্বগন্ধা, যেমন শতাবরী, অনেক ওষুধ আছে। কিন্তু এগুলো আমরা মানে এত ডিটেলিংয়ে এই মুহূর্তে তো সময় নেই, আমরা শেষ মুহূর্তে আছি।
আপনারা এগুলো খেতে পারেন। অজস্র ধন্যবাদ আপনাদের লিসনারদের যারা রয়েছেন তাদের মনে করিয়ে দিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পঞ্চকর্ম জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডক্টর পুলক কান্তি কর। আর অনুষ্ঠান শুনছিলেন 100.1 FM গোল্ডে। আমাদের অতিথি পুলক কান্তি করকে আরেকবার ধন্যবাদ জানাই।